আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বহুল প্রতীক্ষিত এবং আপনাদের মনের ভিতরে জেগে থাকা অনেক কোয়েশ্চেন এর সমন্বয়ে আমরা আজকের লাইভ ক্লাসটা করতে যাচ্ছি। আপনারা গত কয়েকদিন যাবতই আমাদের ইনবক্সে নানা ধরনের কোয়েশ্চেন করতেছিলেন যে স্যার আমাদের এডমিশনের সার্কুলার কবে প্রকাশিত হবে, এই রিলেটেড নানান প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। তারই প্রেক্ষিতে আমরা আজকে একটা লাইভ ক্লাস আয়োজন করতে যাচ্ছি এবং লাইভ ক্লাস করতে যাচ্ছি, যে লাইভ ক্লাসে আমরা আমাদের যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত 2026-27 সেশনের জন্য যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্কুলারটা প্রকাশিত হয়েছে, সেই সার্কুলারের এ টু জেড বিষয় নিয়ে আমরা আজকের ক্লাস আলোচনা করব। আপনার যদি ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে আশা করি আজকের এই লাইভ ক্লাসটার মাধ্যমে আপনার সেই সমস্ত প্রশ্নের আনসার আপনি পেয়ে যাবেন। আমরা আজকে আলোচনা করব ডিপ্লোমা ভর্তি পরীক্ষা 2026-27 সেশনের যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, সেই সার্কুলারটা নিয়ে। আমাদের ভর্তি পরীক্ষা কবে হবে, আমাদের আবেদন করার যোগ্যতা কত, এবং আমাদের ফলাফল কবে প্রকাশিত হবে, তাছাড়া আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, এই সংক্রান্ত এ টু জেড একটা পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি, অর্থাৎ আজকের এই লাইভ সেশনটা সাজিয়েছি। আশা করি আজকের এই লাইভ সেশনটাতে আপনি যদি থাকেন, তাহলে আপনার ভর্তি পরীক্ষা সংক্রান্ত যত তথ্য, যত প্রশ্ন মনের ভিতর ছিল, সকল প্রশ্নের আনসার কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। সো ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় পেতে আমরা আজকের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় নিয়ে যেহেতু আমরা আজকের ক্লাস আলোচনা করতে যাচ্ছি, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা লাইভ সেশন। আপনি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যদি না হারাতে চান, সেই ক্ষেত্রে আজকের এই লাইভ ক্লাসটা আপনি আপনার নিজের প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন, অথবা আমরা যারা ভর্তি পরীক্ষা দিব তাদের সবাইকে মেনশন দিয়ে আমাদের এই লাইভ সেশনে যুক্ত করতে পারেন। আমরা সবাইকে নিয়ে আজকে একটা ডিসকাশন করব। ঠিক আছে। আশা করি আজকের এই লাইভ সেশনটার মাধ্যমে আপনারা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লাইভ সেশন অনেকে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। আমরা একটু কমেন্ট করে জানাবেন যে সকল কিছু ঠিকঠাক আছে কিনা। একটু আমাকে জানাবেন যে সকল কিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে। আপনারা আমার কথাগুলো এ টু জেড শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই রিলেটেড যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, ফাহিমা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন, রাকিব যুক্ত হয়েছেন আমাদের সাথে, শুভ সরকার যুক্ত হয়েছেন আমাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। শফিউল আলম আছেন আমাদের সাথে। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। আশা করি আপনারা অনেক বেশি মাত্রায় ভালো আছেন, এবং আজকের এই ক্লাসটা করলে আপনার এডমিশন টেস্ট রিলেটেড, আমাদের পরীক্ষা কবে হতে যাচ্ছে এবং আমরা কিভাবে আবেদন করব, আমাদের চয়েস লিস্টটা কিভাবে গুছাতে পারি, সেই সম্পর্কিত বিস্তারিত একটা গাইডলাইন কিন্তু পেয়ে যাব। দেখেন, এডমিশন টেস্ট মানে এডমিশন টেস্ট। এখানে একটা কম্পিটিশন আছে, আপনাকে পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিযোগিতায় আপনি যদি টিকে থাকতে চান, আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজিক হইতে হবে, কৌশলী হইতে হবে, নিজেকে চিনতে হবে। সো এডমিশন টেস্টে চান্স পাওয়ার ক্ষেত্রে প্রথম কাজটাই হচ্ছে পড়াশোনা, আর দ্বিতীয় কাজটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। আপনি যদি কৌশলগতভাবে এগিয়ে থাকেন, আপনি কিন্তু অনেক বেনিফিট পাবেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। আর ভালো একটা টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য যে সকল কৌশল থাকা লাগে, এবং আমরা কিভাবে আমাদের চয়েস লিস্টটা সাজাইতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের পাপুলার এডুকেশন শিক্ষা পরিবার আপনাকে কিভাবে সহায়তা করতে পারে, সেই বিষয়টাও কিন্তু আপনি আজকের এই লাইভ সেশনের মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, অনেকেই কিন্তু অনেক কোশ্চেন করতেছেন। আমি একটা একটা করে সকল কোশ্চেনের আনসার দিব, বা আমাদের এই লাইভ সেশনে আপনারা আরো অনেক আমাদের পপুলারিটি কেয়ারের শিক্ষক পরিবারকে পাবেন। তারা কিন্তু আপনাদেরকে আরো যত কোশ্চেন আছে আপনাদের সকল কোশ্চেনের আনসার দিয়ে দিবে। ঠিক আছে। সো যার যত প্রশ্ন আছে একটু ওয়েট করেন, আমরা একটা একটা করে যাই। তাহলে আশা করি আপনার মনের ভিতরে থাকা যত কোশ্চেন আছে সকল কোশ্চেন গুলা
সমাধান হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, রামিজ ফারিহ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, রুহুল আমিনও যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। রাকিব একটু ওয়েট করেন, আপনার কোশ্চেনের আনসারটাও পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা জিহাদ, ঠিক আছে, আপনার কোশ্চেনের আনসারটা আমাদের এই লাইভ সেশনে আছে। আমি জানি এরকম অনেকে কোশ্চেন করবেন যে আসলেই এই ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে কিছু মিনিমাম ক্রাইটেরিয়া বা যোগ্যতা থাকা প্রয়োজন। আমরা যখন যোগ্যতা নিয়ে কথা বলবো তখন কিন্তু আপনি সকল প্রশ্নের আনসার গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলেন স্যার, আমরা তাহলে একটু আলোচনাটা আগাই, সামনের দিকে যাই। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ডিপ্লোমা ভর্তি পরীক্ষা 2026-27, অর্থাৎ আমরা যারা এবার সামনে ভর্তি হবো তারা হচ্ছে 26-27 সেশনের শিক্ষার্থী। আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিকটা হবে স্যার, আজকে আমাদের আলোচনার টপিকটা হবে ভর্তি যোগ্যতা। আমরা আবেদন করার কি কি যোগ্যতা লাগবে এবং কখন আমাদের পরীক্ষাটা শুরু হবে, আর এই সম্পর্কিত সম্পূর্ণ একটা গাইডলাইন আজকের এই লাইভ সেশনে আপনি পেয়ে যাবেন। সো প্রথমত স্যার, কোন কোন শিক্ষাক্রম রয়েছে আমাদের যে 2026-27 সেশনে আমরা ভর্তি পরীক্ষা দিব, এই ক্ষেত্রে আমাদের কি কি শিক্ষাক্রম রয়েছে, সো সেই সকল শিক্ষাক্রম গুলো আমরা একটু দেখে নিতে চাই। সো এখানে 4 বছর মেয়াদী শিক্ষাক্রম আছে এবং হচ্ছে 2 বছর মেয়াদী শিক্ষাক্রম আছে, ঠিক আছে? আচ্ছা, সো 4 বছর মেয়াদী আপনি যে শিক্ষাক্রম গুলো পাবেন, সেইগুলো হচ্ছে, আমি যদি একটু বলে দিই, এখানে এক নজরে একটু যদি দেখেন আপনারা কি কি শিক্ষাক্রম আছে স্যার। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছে আমাদের, ঠিক আছে? এরপরে আছে স্যার আমাদের ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, তারপরে আছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, তারপর আছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, লাইভস্টক এবং হচ্ছে ফিশারিজ। আর 2 বছর মেয়াদী শিক্ষাক্রমগুলো হচ্ছে এসএসসি ভোকেশনাল, এসএসসি বিএমটি এবং হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স, আর এটা হচ্ছে সার্টিফিকেট ইন মেরিন ট্রেড। আচ্ছা, তো এইখানে আপনি যত ধরনের শিক্ষাক্রম দেখতে চাচ্ছেন, ম্যাক্সিমাম শিক্ষার্থীরই একটা লক্ষ্য থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এইটাতে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? সো এইটাতেই কম্পিটিশনটা সবচেয়ে বেশি হয়। তাছাড়াও আপনি যদি ডিপ্লোমা ইন টেক্সটাইলের কথা বলেন, অথবা হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচারের কথা বলেন, ফিশারিজ লাইভস্টকের কথা বলেন, এইগুলোরা কিন্তু বর্তমানে বাংলাদেশের খুব প্রায়োরিটি সেক্টর বলা চলে। এগুলোতে আপনার অনেক ভালো করার সুযোগ আছে। সো যেমন আমরা যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই, সেক্ষেত্রে আমাদের সিভিল টেকনোলজি বলেন, কম্পিউটার টেকনোলজির কথা বলেন, আপনি ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রোমেডিক্যাল আছে, ঠিক আছে? সো এরকম অনেক টেকনোলজি আছে যেগুলোতে আমরা পড়ার সুযোগ পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের ভালো কিছু করার অপরচুনিটি অনেক বেশি। তারপরে যদি বলি টেক্সটাইলে ভর্তি হয়ে আমরা কিন্তু স্যার অনেক কিছু ভালো করতে পারি, এগ্রিকালচারের ক্ষেত্রে ভালো কিছু করা যায়। সেক্ষেত্রে আমাদের হচ্ছে 10ম গ্রেডের একটা লোভনীয় চাকরি আছে, উপ সহকারী কৃষি কর্মকর্তা। এখানে কিন্তু শুধুমাত্র স্যার যারা আমরা ডিপ্লোমা ইন এগ্রিকালচারে পড়াশোনা করি তারা কিন্তু এইটাতে পরীক্ষা দিতে পারি। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে? সো যারা একটু কৌশলী হতে চান, দ্রুত চাকরি পেতে চান, আমি মনে করি তাদের জন্য ডিপ্লোমা ইন এগ্রিকালচার ভালো একটা অপরচুনিটি বা ভালো একটা অপশন। চলেন আমরা পরে যাই। আচ্ছা, এখন কোন সনের শিক্ষার্থীরা এইবার আবেদন করতে পারবে, অর্থাৎ কত সনে আমরা যারা এসএসসি পাস করছি সেটার উপরে কিন্তু কিছু দেওয়া আছে। অর্থাৎ যারা আমরা 2023 সালে পাস করেছি, অথবা 24-এ, অথবা 25-এ, অথবা 26-এ, অর্থাৎ যারা এই বিগত 4 বছরে আমরা পাস করেছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, তারা সরাসরি আমরা কিন্তু এটাতে আবেদন করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ ট্যুরিজম এবং হচ্ছে টেক্সটাইল, এগুলোতে আবেদন করতে পারবে কারা? যারা 2023 সালে পাস করেছে, যারা 2024-এ, অথবা 2025-এ, অথবা হচ্ছে 26-এ। তার মানে আপনি আগের 4 বছরে পাস করে থাকলেও আপনি কিন্তু আবেদন করার একটা সুযোগ পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আর এই ক্ষেত্রে আমাদের জিপিএ এর একটা বিষয় আছে স্যার। ন্যূনতম কত জিপিএ লাগবে স্যার? ন্যূনতম জিপিএ হচ্ছে স্যার 3.00, অর্থাৎ 3 লাগবে স্যার আপনার জিপিএ। আর যারা আমরা যে জেনারেল ম্যাথ আছে স্যার, এই জেনারেল ম্যাথ অবশ্যই আমাদের 2.0 থাকতে হবে, মানে 2 থাকতে হবে। সো ডিপ্লোমা এডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা যারা আবেদন করব তাদের অবশ্যই সামগ্রিক যে জিপিএটা আছে সেটা অবশ্যই 3-এর উপরে হইতে হবে, মানে মিনিমাম 3 থাকতে হবে।
এবং আপনার যদি জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথ থাকে সেক্ষেত্রে অবশ্যই 2 এর উপরে থাকা লাগবে। ঠিক আছে, মিনিমাম আমাদের 2 থাকা লাগবে। ওকে। আচ্ছা, এখন আমরা যারা মেরিন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হব, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, তো দেখেন এই ক্ষেত্রে আমাদের যোগ্যতাটা কি? এই ক্ষেত্রে কিন্তু স্যার আমাদের জিপিএ লাগবে 3.50। কত লাগবে স্যার? 3.50। এবং অবশ্যই আমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। সেক্ষেত্রে আমার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আবশ্যক। অর্থাৎ যাদের আপনার গণিত ছিল, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ছিল, তারাই কিন্তু হচ্ছে স্যার মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি বলি স্যার এগ্রিকালচার, ফরেস্ট্রি এবং লাইভস্টক, যাদের জিপিএ কম, আমি মনে করি তারা হচ্ছে আপনার এই যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার অথবা হচ্ছে ফরেস্ট্রি অথবা লাইভস্টক, এইগুলোতে আপনি আবেদন করতে পারবেন যাদের 3-এর নিচে আছে। ঠিক আছে। আর যারা ফিশারিজে ভর্তি হবেন তাদের ক্ষেত্রেও আমাদের সর্বনিম্ন যোগ্যতাটা হচ্ছে 2 থাকতে হবে। ঠিক আছে, 2 আমাদের থাকতেই হবে। ওকে, তাহলে আশা করি আপনাদের যোগ্যতা রিলেটেড যে কোশ্চেন গুলো ছিল, যে কত থাকলে আবেদন করতে পারবো, সেই রিলেটেড কিন্তু আনসারটা পেয়ে গেছেন। তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের 3 থাকতে হবে, মেরিনের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের 3.5 থাকতে হবে, এবং হচ্ছে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম তারাই শুধুমাত্র ভর্তি হতে পারবো। এছাড়া আমি যদি বলি এগ্রিকালচার, ফরেস্ট্রি, লাইভস্টক, এদের ক্ষেত্রে হচ্ছে 2.5 মিনিমাম জিপিএ। আর যারা আমরা ফিশারিজে ভর্তি হব তাদের মিনিমাম হচ্ছে 2.0, মানে 2 থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আমরা আবেদনের যে ম্যাথগুলো বলি, আবেদনের কথা বলি স্যার আমরা। আচ্ছা, আবেদনের কথা বলি স্যার। আবেদন শুরু হবে স্যার আমাদের 29শে আগস্ট। ঠিক আছে, 29শে আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত স্যার আপনি আবেদন করতে পারবেন। 29শে আগস্ট আছে কয় তারিখ? 27 তারিখ না? তার মানে কালকে হচ্ছে 28, শনিবার থেকে আপনি শনিবার থেকে আবেদন করতে পারবেন। এবং হচ্ছে 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনার হচ্ছে আবেদনের ডেট, এবং এটা টোটালি অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদন এই যে আমাদের 18 সেপ্টেম্বর শেষ হবে, শেষ হওয়ার পরে আপনি 4 দিন সময় পাবেন। ঠিক আছে, 4 দিন সময় পাবেন আপনার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য। দ্যাট মিনস আপনার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য হচ্ছে 4 দিন সময় পাবেন। অর্থাৎ 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমাদের যে সামনের মাসের সেপ্টেম্বর মাসটা আছে, সেই সেপ্টেম্বরের 21 থেকে 25 তারিখ পর্যন্ত আমরা সময় পাবো হচ্ছে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো অবশ্যই আমরা এই সময়ের ভিতরে এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলবো। তো এই সময় যদি আমরা ডাউনলোড করতে না পারি তাহলে কিন্তু হচ্ছে স্যার আমাদের এডমিট কার্ডটা আর পাবো না, অনেক ঝামেলা হইতে পারে। সেজন্য অবশ্যই স্যার আমরা যখন আমাদের আবেদন শেষ হবে, আবেদন শেষ হওয়ার পরে এই যে নির্ধারিত সময়সীমা আছে, এই নির্ধারিত সময়সীমার ভিতরে আপনাকে অবশ্যই এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে। এরপরে স্যার আমাদের পরীক্ষা, ভর্তি পরীক্ষা। আমাদের ভর্তি পরীক্ষা হবে 1 ঘন্টা সময়। ঠিক আছে, আমরা কিন্তু আগেই বলে রাখছিলাম স্যার যে আমাদের 26 সেপ্টেম্বর, ঠিক আছে, 26 সেপ্টেম্বর 2026 এই তারিখে স্যার আমাদের ভর্তি পরীক্ষা, অর্থাৎ 26/9/26। ঠিক আছে, খুব সুন্দর একটা ডেটে দিয়েছে, 26/9/26। তো এই 26/9/26 তারিখে আমাদের হচ্ছে স্যার ভর্তি পরীক্ষাটা শুরু হবে। এবং ভর্তি পরীক্ষার ডিউরেশনটা হচ্ছে, মানে সময় হচ্ছে স্যার 1 ঘন্টা, 1 আওয়ার্স। এইটা হচ্ছে স্যার আপনার লাইফের প্রথম একটা কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে এমসিকিউ থাকবে, 70টা এমসিকিউ থাকবে, আমরা সবাই জানি। আপনাকে 1 ঘন্টা সময়ের ভিতরে সেগুলোর আনসার করতে হবে, এবং তার ভিত্তিতে আমাদের একটা স্কোর প্রদান করা হবে, অর্থাৎ একটা মেধাতালিকা প্রদান করা হবে, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু প্রতিষ্ঠানে ভর্তি হইতে পারবেন, বা আপনার সাবজেক্টটা ডিপেন্ড করে। সো আপনার এই যে আপনি এসএসসি পর্যন্ত যা পড়েছেন সেটা ফ্যাক্ট করতেছে না। এই ক্ষেত্রে ফ্যাক্ট করতেছে কি, আপনি 1 ঘন্টা সময়ে কত ভালো পরীক্ষা দিয়েছেন। আপনার ভালো টেকনোলজি, ভালো প্রতিষ্ঠান, এই দুইটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার এই 1 ঘন্টা সময়ের উপর। ঠিক আছে, টোটালি এই 1 ঘন্টা সময়ের উপরেই ডিপেন্ড করতেছে আপনি কোন সাবজেক্টটা পাবেন,
এবং কোন প্রতিষ্ঠানটা পাবেন। তাহলে আপনি যে আগের 10 পর্যন্ত পড়ে আসছেন, এসএসসি লেভেল পর্যন্ত, এইটা কিন্তু আপনার কাছে ম্যাটার করতেছে না। আপনার কাছে ম্যাটার করতেছে আপনি ওই 1 ঘন্টার সময়ে নিজেকে কতটা গুছিয়ে নিতে পারতেছেন এবং কতটা ভালো উপস্থাপন করতেছেন পরীক্ষার মধ্যে। ঠিক আছে, আপনার যদি ভালো স্কোর থাকে আপনি অনায়াসে একটা ভালো প্রতিষ্ঠানে চান্স পাবেন এবং ভালো একটা টেকনোলজিতে পড়ার সুযোগ পাবেন। সো এই ক্ষেত্রেই এই যে 1 ঘন্টা সময়, এখান থেকে আসলেই সেপারেশনটা শুরু। ঠিক আছে, দেখেন কিভাবে এখান থেকে সেপারেশনটা হয় আমি একটু ব্যাখ্যা দিই। যারা এই 1 ঘন্টা পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করবে, ধরেন অনেক শিক্ষার্থী আছে 70-এর মধ্যে অনেকেই 60 পেয়ে যাবে। তো আপনি যদি 70-এর মধ্যে 60 পেয়ে যান বা 55 আপ মার্কস পান, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের যে সর্বোচ্চ পলিটেকনিকটা আছে এটাতে আপনি চান্স পাবেন। এবং শুধুমাত্র সর্বোচ্চ টেকনোলজি না, আপনি কিন্তু একটা ভালো টেকনোলজি চান্স পাবেন। ঠিক আছে, ভালো একটা সাবজেক্টে কিন্তু আপনি চান্স পাবেন। আচ্ছা, এখন আপনি যদি ধরেন যে 60 পাইলো, সে কিন্তু একটা ভালো সাবজেক্টে ভর্তি হইলো, সিভিলে অথবা ইলেকট্রিক্যাল অথবা হচ্ছে কম্পিউটার সায়েন্সে, তার মানে তার ফিউচারটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। আর যিনি এই 1 ঘন্টা সময় পরীক্ষা দিয়ে ধরেন সে পাইলো 40, ঠিক আছে, কত পাইলো স্যার? 70-এর মধ্যে সে 40 পাইলো, তাহলে সে কিন্তু ওইখানেই পিছিয়ে গেছে এবং সে কিন্তু আপনার মতো ভালো টেকনোলজি বা ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে না। আপনি যখন সে যখন ভালো প্রতিষ্ঠানের সুযোগ পাবে না, ভালো সাবজেক্ট পাবে না, ঠিক আছে, তখন কিন্তু তার ভালো কিছু করা, ভালো জায়গায় যাওয়া, এটা তার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে সে নিচের দিকের যে সাবজেক্ট গুলো আছে, সেই নিচের দিকের সাবজেক্ট গুলাতে পড়তে হবে তাকে। এবং নিচের দিকের সাবজেক্ট গুলাতে পড়ার ক্ষেত্রে আপনার প্রাইভেট সেক্টরে জব বলেন অথবা হচ্ছে গভর্নমেন্ট জব বলেন, এইগুলার কিন্তু সার্কুলার খুবই রেয়ার এবং এইগুলাতে পড়লে লাইফে শাইন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। একজন সিভিল টেকনোলজিতে পড়লে তার যত দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, একজন যদি তার থেকে নিম্নমানের সাবজেক্টে পড়ে তাহলে কিন্তু তার চাকরি পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি কিন্তু সিভিল টেকনোলজি বলেন, ইলেকট্রিক্যাল বলেন, কম্পিউটার সায়েন্স বলেন, এইগুলোর কিন্তু হিউজ একটা সার্কুলার হয়ে থাকে প্রতি বছর। ঠিক আছে, বাট অন্যান্য যে সাবজেক্টগুলো আছে নিচের দিকের বি ক্যাটাগরির যে সাবজেক্ট, এইগুলোর ক্ষেত্রে কিন্তু স্যার অত একটা সার্কুলার আসে না। তো যে সিভিলে পড়তেছে বা ভালো সাবজেক্টে পড়তেছে সে কিন্তু গভর্নমেন্ট জবে ঢোকার একটা দুর্দান্ত সুযোগ পাচ্ছে। আর যে এখানে লো স্কোর করতেছে সে লো ক্যাটাগরির বা বি ক্যাটাগরির সাবজেক্ট পাচ্ছে এবং তার জন্য পরবর্তীতে লাইফে শাইন করা ভেরি মাচ ডিফিকাল্ট। ঠিক আছে, আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে বা কাদেরকে যেন একটা কথা বলছিলাম যে মানুষের লাইফটাকে আপনি 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। 3টা ক্যাটাগরি, আমাদের প্রত্যেকের লাইফে ঠিক এই 3টা এইজ আছে। 3টা ক্যাটাগরিতে আপনি ভাগ করতে পারবেন। প্রথম হচ্ছে স্যার আমাদের লার্নিং এজ। আমরা কিন্তু 30 বছরের নিচে যে সময়টা আছে এই পর্যন্ত আমাদের শিখার বয়স, আমরা আমাদের এই মেধাটাকে 30 বছর সময়ে কতটুকু কাজে লাগাইতে পারছি। ঠিক আছে, এর পরবর্তীতে 30 থেকে আপনি 55 অথবা 60 ধরেন, এটা হচ্ছে আপনার আর্নিং এজ। আপনি এই সময়ে উপার্জন করবেন, আর এই সময় আপনি যত ভালো উপার্জন করতে পারবেন আপনি কিন্তু 60 এর পরের যে আপনার এজটা আসবে, যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, তখন আপনার ওই লাভটা তত ভালো কাটবে। আর আপনি যদি আর্নিংটা না ভালো হয় অথবা হচ্ছে আপনার এই লার্নিং এজটা যদি ভালো না যায়, তাহলে কিন্তু আপনার আর্নিংও ভালো হবে না, আর বয়স্ক যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই সময়টাও ভালো কাটবে না। ঠিক আছে, তার মানে আমি সেজন্যই বলি আপনি এখন যদি কষ্ট করেন পরবর্তীতে যায় ভালো করতে পারবেন, আর আপনি এখন যদি আরামায়েশে জীবনযাপন করেন পরে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন তাহলে আপনার টোটালি ভালো কিছু করা আফটার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন, এটা হচ্ছে এই 1 আওয়ার্স। অর্থাৎ এই যে 26 সেপ্টেম্বর 2026, ঠিক আছে, আমাদের যে সকাল 10টা থেকে 11টা, এটা হচ্ছে আপনার লাইফের একটা লাইফ চেঞ্জিং টাইম। এই 1 ঘন্টা ভালো করা মানে আপনি ভালো সাবজেক্ট পাওয়া, ভালো প্রতিষ্ঠানে যাওয়া এবং পরবর্তীতে আপনি ভালো জবে যাওয়া, এই টোটাল কিছু ডিপেন্ড করতেছে এই 1 ঘন্টার উপরে। আমার এই 1 ঘন্টা ভালো করতে হবে এট এনি কস্ট। যাদের ভিতরে এই ডিটারমিনেশনটা আছে, এই দৃঢ় প্রতিজ্ঞাটা আছে, সে ভালো করতে বাধ্য।
সো এখন আসেন আমরা কেমনে ভালো করতে পারবো স্যার এই সময়টার মধ্যে, প্রশ্ন আসে না? সো দেখেন, আমরা হয়তোবা এই যে আজকে কয় তারিখ স্যার, আজকে হচ্ছে 27শে অগস্ট। দ্যাট মিনস আমি যদি আজকে থেকে বলি, তাহলে আজকে থেকে স্যার আমাদের হচ্ছে আর 1 মাসেরও কিছু কম সময় আছে, একদিন কমন হয় তাই না? তাহলে 1 মাসের চাইতে কম সময় আছে, এই সময়টাতে আবেদন করা, বিভিন্ন কিছু টেনশনে কিন্তু চলে যাবে। কিন্তু যারা ভালোভাবে কাজে লাগাবে স্যার, তারাই ভালো কিছু করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করি আমরা। একটু আমরা ওয়েট করি, আমি সকল কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আমি আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, দ্যাটস ভেরি গুড, আশা করি সবকিছু ক্লিয়ার। তো আমি যে কথা বলতেছিলাম, যে আমাদের আজ থেকে সামনে 1 মাসেরও কম সময় আছে। সো আমাদেরকে এই 1 মাস যে সময় আছে এটা ভালো করে কাজে লাগাইতে হবে। এখন স্যার স্ট্র্যাটেজিটা কি, কৌশলটা কি, কেমনে কাজে লাগাবো? দেখেন, এই জন্য আমি বলি, আমরা আগে অনেকে হয়তো পড়েছিলাম এসএসসি পরীক্ষার সময়, বাট সেগুলো ভুলে গেছি। তো এখন এই জন্য আমরা এই যে 30 দিন সময় আছে, এটাকে আমাদের ভালো করে কাজে লাগাইতে হবে। সো এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, পাপিলোডি কেয়ারের যে আমাদের এডমিশন কেয়ার প্রোগ্রামটা আছে, এটা দিস ইজ বেস্ট, এটা সবচেয়ে ভালো। আমাদের এখানে যারা পড়াশোনা করতেছে, আমাদের যারা ভর্তিকৃত শিক্ষার্থী, আপনার যদি বন্ধু বান্ধব থেকে থাকে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে আসলে পাপিলোডি কেয়ারের এডমিশন কেয়ার প্রোগ্রামটা কেমন। সো আশা করি তারা আপনাকে আহ অবশ্যই ভালো একটা যুক্তি দিবে, ঠিক আছে, বা ভালো কিছু বলবে আপনাকে। ঠিক আছে, সো আপনার ফ্রেন্ড যদি আপনাকে বলে যে না এটা ভালো, আপনি ভর্তি হবেন, আর যদি ভালো না বলে, আপনার ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কারণ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের এইটুকু কনফিডেন্স আছে, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চটা দিয়ে তাদেরকে প্রিপেয়ার করে থাকি। আমাদের যেখানে যতগুলা শিক্ষার্থী আছে, তারা ভালো করতে বাধ্য স্যার। কেন বাধ্য জানেন? কারণ আমরা প্রতিদিন জুম লাইভ ক্লাস নিয়ে থাকি। সেখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে কোশ্চেন এন্ড আনসারের একটা পর্ব থাকে, সে কোশ্চেন করতে পারে। এবং জুম ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু অলরেডি আমাদের পুরো বইটা শেষ। আপনি ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বাংলা বলেন, ইংলিশ বলেন, অ্যাপটিটিউড টেস্ট বলেন, সব কোর্স কিন্তু শেষ। ঠিক আছে, তারপরে এখন আমরা রিভিশন পাঠ শুরু করতেছি। তো এই যে যে সময়টা, এই সময়টা যদি কোনো শিক্ষার্থী পাপিলোডিকের সাথে কাজে লাগায়, এখন থেকে যদি সে শুরু করে, আমি আশা করি সে ভালো করতে পারবে এবং সে ভালো টেকনোলজিতে চান্স পাবে স্যার। সো আপনি দেরি না করে, আপনি যদি এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান, পাশাপাশি আমাদের কিন্তু একটা ডিপ্লোমা এডমিশন কেয়ার একটা বই আছে। সো এডমিশন কেয়ার বইটা যদি আপনি হাতে পান এবং সেখানে যেভাবে লেখা আছে সেটা যদি পড়েন, পাশাপাশি আমাদের লেকচার, এই দুইটার কম্বিনেশনে আপনি যদি পড়তে পারেন স্যার, আপনি নিশ্চিত ভালো করবেন। ঠিক আছে, এবং আমরা যেগুলো পড়াই এখান থেকে 100% আপনি আপনার পরীক্ষায় কমন পাবেন। এটা আমি আজকে বলে গেলাম, আপনি পরীক্ষার পরে আইসা এই জায়গায় একটা কমেন্ট করেন যে স্যার আপনি এই কথাটা বলছিলেন। ঠিক আছে, তো আশা করি আপনি ভর্তি পরীক্ষার সময় যায়া হইলেও আমার এই কথাটা মনে হবে যে রনি, আপনার এটা মনে হবে যে রনি স্যার এই কথাটা বলছিল যে তার ক্লাস থেকেই শতভাগ প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, এবং আরেকটা কথা বলি স্যার, আমাদের যে বইটা, এই বইটা কিন্তু খুব বড় না। আপনার ফ্রেন্ড সার্কেল যারা পেয়েছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমরা কিন্তু এরকম ইলাবোরেট তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চাই না। আমরা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এই তথ্যগুলো আমরা আমাদের বইয়ে দিয়ে রাখছি। একটা সুপার সাজেশন বেসড বা একটা ডাইজেস্ট লেভেলের বই এটা আমাদের। সো এই ছোট্ট বইটা আশা করি 1 মাসের বেশি সময় কোনো শিক্ষার্থীর লাগার কথা না। সো যেহেতু এখানে এখন আমাদের একটা রিভিশন পিরিয়ড চলতেছে, আপনি রিভিশন পিরিয়ডে যদি আমাদের সাথে যুক্ত হন, রেগুলার পরীক্ষা দেন, আপনার কিন্তু এখন থেকেই মানে প্রস্তুতিটা শুরু করলে একদম পরীক্ষার আগে যায়া একটা 100% বা একটা সঠিক প্রিপারেশন কিন্তু আপনি নিতে পারবেন। সো আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে আমাদের কোর্সের যে টপার ভিডিও দেখতে পারেন, অথবা যে কোনো প্রয়োজনে আমাদের পেজও আপনি এসএমএস করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু একটু আমরা
পরের প্রশ্নগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের এডমিশন লেভেলের সকল কিছুই আলোচনা করলাম। দেখেন, এডমিশন টেস্ট হচ্ছে আপনার ডিটারমিনেশনের উপর টোটাল নির্ভর করবে। আপনি নিজেকে যতটা প্রিপেয়ার করতে পারবেন, নিজে যতটা কৌশলী হতে পারবেন, যতটা টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনি এডমিশন টেস্টে ততটা ভালো করতে পারবেন। সো এটার একটা টেকনিকই হচ্ছে আপনার রেগুলার পরীক্ষা দেওয়া। সো আমার এখানে যারা শিক্ষার্থী আছেন তারা অবশ্যই রেগুলার পরীক্ষা দিচ্ছেন, এবং এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু টাইম ম্যানেজমেন্ট শিখতে পারতেছেন, এবং পরীক্ষার হলে যায় আপনার মেন্টাল কন্ডিশনটা কেমন হবে এটা জাজ করার একটা সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, সো আমি মনে করি একজন এডমিশন টেস্টের শিক্ষার্থী হিসাবে এইটার মানে বিকল্প কিছু নাই, রেগুলার পরীক্ষা দেওয়ার বিকল্প কিছু হতে পারে না স্যার। ঠিক আছে, এরপরে আসেন স্যার, এখন ফলাফল নিয়ে কিছু কথা বলি। আপনাদের টোটাল 4টা ফলাফল দিবে স্যার। ঠিক আছে, 4টা ফলাফল দিবে। কেন বললাম স্যার, আপনাদের প্রথম যে ফলাফলটা দিবে অর্থাৎ এডমিশন টেস্টের উপর ভিত্তি করে আপনার প্রথম ফলাফলটা দিবে হচ্ছে স্যার 29শে সেপ্টেম্বর। তার মানে আপনি 26 তারিখ পরীক্ষা দিচ্ছেন, 26 তারিখ থেকে 3 দিন পরেই আপনাদের 29 তারিখ রেজাল্টটা দিয়ে দিবে। ঠিক আছে, সো রেজাল্ট দেওয়ার পরে আপনাকে 2 দিন সময় দেওয়া হবে। কয়দিন স্যার? 2 দিন। আপনাকে একটা সাবজেক্ট দিবে, ঠিক আছে, যে আপনি অমুক সাবজেক্টে চান্স পেয়েছেন। সো আপনার যদি ওই সাবজেক্টটা পছন্দ হয়ে থাকে বা আপনি যদি ওইটাতে পড়তে চান, তাহলে স্যার আপনি ভর্তি নিশ্চয়ন করে ফেলবেন। ঠিক আছে, বা আপনার যদি মনে হয় যে না স্যার আমি একটু ভালো কিছু করতে চাই বা একটু ভালো সাবজেক্ট হয়তো পাইতে চাই, আমরা সেকেন্ড যে ফলাফলটা দিবে সেটার জন্য অপেক্ষা করব, তাহলে ওই সময় আপনার ভর্তি নিশ্চয়ন করার প্রয়োজন নাই। ঠিক আছে, সো আপনি তখন ভর্তি নিশ্চয়নটা করবেন না, তাহলে পরবর্তী ফলাফলে আপনি কিন্তু করবেন। আবার একটা বিষয় হচ্ছে স্যার, এখানে কিন্তু মাইগ্রেশন করার একটা সুযোগ আছে স্যার। মাইগ্রেশন হচ্ছে আপনি মাইগ্রেশন করে ধরেন একটা সাবজেক্ট এখন আপনি পাইছেন আরএসি পাইছেন, ঠিক আছে, সো আপনার আরএসি ভালো লাগতেছে না, আপনি মাইগ্রেশন করলেন, সেই ক্ষেত্রে সিট খালি বা আপনার স্কোরের উপর বেস করে আপনি হয়তোবা সামনের দিকে ভালো সাবজেক্টও পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার কিন্তু প্রথম মাইগ্রেশন করতে পারবেন কত তারিখ স্যার? 2 অক্টোবর, অর্থাৎ এই যে 1 অক্টোবর পর্যন্ত যে আপনাকে ভর্তি নিশ্চয়ন দিল, এবং 2 অক্টোবরে আপনার হচ্ছে মাইগ্রেশন করার একটা সুযোগ পাবেন। ঠিক আছে, আপনার যদি অটো মাইগ্রেশন চালু করা থাকে তাহলে হচ্ছে আপনার অটোমেটিক্যালি ভালো সাবজেক্ট যদি খালি থাকে, সিট খালি থাকে, সেই ক্ষেত্রে আপনি পেতে পারবেন। আচ্ছা, এরপরে স্যার দ্বিতীয় ফলাফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ অপেক্ষমান একটা তালিকা থাকবে, ওয়াইটিং লিস্ট। ঠিক আছে, সো ওয়াইটিং থেকেও অনেক শিক্ষার্থী চান্স পাবে, কারণ অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করবে। ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান তাদের যে সাবজেক্ট বাড়ানো লাগে সেক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ করবে, সিট খালি হবে। সো সিট খালি থাকার উপর বেস করে আপনার হচ্ছে দ্বিতীয় যে ফলাফলটা আছে এটা কিন্তু প্রকাশ করবে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় পর্যায়ের গোষ্ঠী নিশ্চয়ন হবে, তারপরে দ্বিতীয় মাইগ্রেশন আছে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের কাছে প্রথমে একটা কথা বলে রাখছিলাম যে স্যার আজকে কিন্তু আপনারা পাপিলটি কেয়ারের একাধিক শিক্ষকের একটা লাইভ সেশন পেতে যাচ্ছেন, অর্থাৎ সবার এক্সপিরিয়েন্স গুলা, যেহেতু আপনাদের মেহেদী স্যার হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে পড়াশোনা করছে, ভালো একটা টেকনোলজিতে ময়মনসিংহ পলিটেকনিক থেকে, সেক্ষেত্রে তার কিন্তু ভালো একটা অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, যে সে কেমনে কি করছে এই বিষয়ে, এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু সে এখন আপনাদের সাথে শেয়ার করবে। সো আশা করি এই যে আমার থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স পাইলেন, এখন যদি মেহেদীর স্যারের কাছ থেকে আপনারা কিছু এক্সপিরিয়েন্স পান, সেই ক্ষেত্রে আপনার ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য একটা ভালো আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, সো তাহলে আমি এখন বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি বলতে চলে যাচ্ছেন, আবার হয়তো আসতে পারি। সো আপনারা সকলে এখন হচ্ছে মেহেদী স্যারের তাহলে ক্লাসটা করেন। ঠিক আছে, এখন আপনাদের সাথে মেহেদী স্যার এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। স্যার আসেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আপনারা আলোচনা করেন। আচ্ছা, রনি স্যারকে ধন্যবাদ। তো এখানে আসলে দেখো, রনি স্যার হচ্ছে যেটা বলছিল, আমাদের আজকে যেটা আর কি লাইভ সেশন হচ্ছে একাধিক শিক্ষকের হচ্ছে আসার পরিকল্পনা ছিল। আচ্ছা, এটা আসলে পূর্ব থেকে সেরকম ভাবে কিছু পরিকল্পনা নাই। তোমরা জানো যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা আজকে দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই দেওয়া হয়েছে, অর্থাৎ এটা তাৎক্ষণিক ভাবে দেওয়া হয়েছে। তো আমরা এটা তাৎক্ষণিক ভাবে ডিসিশন নিয়ে আমরা হচ্ছে তোমাদের সামনে এই লাইভ সেশনটা নিয়ে আসছি। যেরকম আমরা এই লাইভ সেশনটাতে যে বিষয়বস্তুগুলো আলোচনা করতেছি, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় তোমাদের সাথে বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে বা ক্লাসে বা আমরা পেজে যে লাইভ গুলো নিচ্ছি সেখানে তোমাদের সাথে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি।
এবং আমরা যে যে ডেটগুলোর একটা হচ্ছে আমরা ধারণা দিয়েছিলাম যে এত তারিখ থেকে আবেদন শুরু হতে পারে, এত তারিখে ভর্তি পরীক্ষা হতে পারে, ঠিক আছে, এই ধারণার উপর বা এই ধারণাগুলো কিন্তু প্রায় অনেকটাই আমাদের ধারণার সাথে কিন্তু বোর্ডের যে পরিকল্পনা সেটার সাথে কিন্তু মিলে গেছে। তো তোমরা ইতিমধ্যে আমাদের রনি স্যারের আলোচনা থেকে তোমরা কিন্তু হচ্ছে প্রায় সব বিষয়বস্তুই হচ্ছে জেনে গেছো। এখন দেখো তোমাদের হচ্ছে প্রায় সবকিছু স্যার হচ্ছে আলোচনা করে ফেলছে, ঠিক আছে। এখন তোমরা আমার কাছে বিশেষ করে কোনো কিছু জানতে চাও কিনা, যেটা আজকের যে নোটিশটা তোমরা দেখেছো বা যে খবরগুলো তোমাদের কাছে পৌঁছেছে এখনো পর্যন্ত, এখান থেকে কোনো কিছু তুমি বুঝতে পারতেছো না, বা কোনো একটা জিনিসের উপর তোমার কোশ্চেন আছে, বা হচ্ছে আসলে এখানে আমাদের এই নোটিশের মধ্যে এটা বলতে কি বুঝাইছে, এই জাতীয় যদি কিছু থাকে তাহলে সেটা তোমাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই বিষয়গুলো নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। এবং তোমাদের সাথে হচ্ছে আমি আজকের এই যে ক্লাসটার উদ্দেশ্য, সেই ক্লাসের উদ্দেশ্য অনুযায়ী তোমাদের এই ভর্তি পরীক্ষার উপর ভিত্তি করে যে কয়েকটা বিষয় উল্লেখ আছে সার্কুলারে, আমাদের হচ্ছে মাইগ্রেশনের কথা বলা হয়েছে, অটো মাইগ্রেশন ডিফল্ট ভাবে কেমন থাকে, মাইগ্রেশনটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে যাদের আবার হচ্ছে কোটা হচ্ছে থাকবে, এবং হচ্ছে কোটায় যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে কি কি বিষয়বস্তু অবলম্বন করতে হবে, এ জাতীয় আমাদের এই আবেদন সম্পর্কিত কিছু কোশ্চেন বা কিছু বিষয়বস্তুর আমি হচ্ছে তোমাদেরকে অ্যান্সার করব বা জানাবো, ঠিক আছে। যেটা খুবই এর মধ্যে মাইগ্রেশন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা তোমাদের সাথে আমি একটু আলোচনা করবো। আচ্ছা, তোমরা একটু আগে তোমাদের কমেন্ট গুলো দেখি যে আজকের এই নোটিশটা দেখে বা হচ্ছে সার্কুলারটা দেখে তোমাদের কোনো কোশ্চেন এইখান থেকে আছে কিনা, সেগুলো দেখে তারপর হচ্ছে আমি মাইগ্রেশন বা হচ্ছে অন্যান্য বিষয় যেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলো হচ্ছে আমি আলোচনা করব, ঠিক আছে। ওকে, চান্স পাওয়ার হচ্ছে ভর্তি ক্যান্সেল করলে হবে। আচ্ছা, এখানে ওই যে ডুপ্লিকেট ভর্তি বা হচ্ছে দ্বৈত ভর্তির একটা ব্যাপার যে আছে, এই বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। অর্থাৎ যারা বর্তমানে হচ্ছে ধরো তুমি এসএসসি 25 ব্যাচ, সাপোজ 24 ব্যাচ বা 23 ব্যাচ, যেহেতু 23 থেকে 26 পর্যন্ত যে 4টা ব্যাচ তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, এখন তুমি যদি 23, 24 বা 25-এর কোনো ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে সম্ভাবনা আছে অনেকেরই তোমরা ইতিমধ্যে কলেজে বা তোমরা ডিপ্লোমাতেও কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি থাকতে পারো, প্রাইভেটে বা সরকারিতে যে কোনো জায়গায়। এক্ষেত্রে তোমরা চাচ্ছ এবারে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পেলে হচ্ছে ভর্তি হওয়ার ব্যাপারে এইখানে তোমাকে হচ্ছে কিভাবে তুমি এই আগের ভর্তিটা কখন ক্যান্সেল করতে হবে, আগের ভর্তিটা থেকে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা কিনা, এই জাতীয় কিছু কোশ্চেন আছে তোমাদের মনে, সেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, তো আগে তোমাদের কমেন্ট গুলো আমি দেখতে চাচ্ছি। একটা কমেন্ট আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট পাইছি রাকিবের, এই কমেন্টটা ওকে, এটার অ্যান্সার করবো আমি, সমস্যা নাই। আচ্ছা, তৌফিক বলতেছে স্যার যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারা কি 10 তারিখের আগে আবেদন করতে পারবে? দেখো, তোমরা ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবা, কোনো প্রবলেম নাই। তুমি তো এখানে তোমার ভর্তি পরীক্ষার আবেদনের জন্য তোমার এসএসসি রোল রেজিস্ট্রেশন সবকিছু তো তুমি তথ্যটা হচ্ছে আপডেট করবা, তাই না? তো আপডেট করে সেখানে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেহেতু এখনো হয়তো দেয় নাই, যেটা হচ্ছে এখনো আপডেট হয় না, সেক্ষেত্রে তোমার বর্তমান পয়েন্টটা শো করবে। তবে তোমার এই ভর্তি পরীক্ষার ফলাফল যখন নির্ধারণ করবে, এটা তো অনেকটা সময় বাকি আছে, এর মধ্যে তো অবশ্যই তোমার যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা চ্যালেঞ্জ করছো সেটা রেজাল্ট তো অবশ্যই দিয়ে দিবে, এবং সেই রেজাল্টটা আপডেট হবে সার্ভারে, এবং সার্ভারে আপডেট হলে সেটা অটোমেটিক্যালি তোমার এই ডিপ্লোমা এডমিশনের জন্য যে আবেদনটা তুমি করলা শুরুতেই, এখনই মানে কালকে শুরু হয়েছে, কালকে যদি করে ফেলো সমস্যা নাই, তোমার যে আবেদনের যে প্রোফাইলটা তৈরি হলো, ক্রিয়েট হলো, সেখানে তোমার ডাটাটা অটোমেটিক্যালি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হলে সেখানে আপডেট হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমার নানা মুক্তিযোদ্ধা, আমি কি হচ্ছে কোটার সুবিধা পাবো? আচ্ছা দেখো, হচ্ছে এখানে কোটার সুবিধা হচ্ছে কে পাবে না পাবে এই বিষয়গুলো হচ্ছে মানে তুমি তোমার হচ্ছে মায়ের দিকের নাকি বাবার দিকের, এই যে এই বিষয়গুলো হচ্ছে ইয়ে করে নিবা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের সাথে ডকুমেন্টেশন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কার সাথে কার কিছুর সম্পর্ক, এগুলা হচ্ছে তুমি তোমার নানাকে জিজ্ঞাসা করে তাহলেই হবে। আমি ওই তোমার নানার যদি কোটাটা কাজে লাগে, সেই ক্ষেত্রে তুমি তোমার নানার ডকুমেন্ট গুলো কিভাবে হচ্ছে কোথায় প্রোভাইড করবা, সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। আচ্ছা স্যার, ভোকেশনাল কোটা নাই? না, ভোকেশনাল কোটা সরাসরি ভোকেশনাল নামে কোনো কোটা উল্লেখ করা নাই, ঠিক আছে। আচ্ছা, ফাহিম আক্তার বলছে স্যার আমার একটা বিষয় জানা ছিল,
পলিটেকনিকের ভর্তি পরীক্ষা যদি 29শে সেপ্টেম্বর থেকে শুরু হয়, ভর্তি পরীক্ষা একটু হচ্ছে ধৈর্য ধরো, নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আশা করি নেটওয়ার্কটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো তোমরা হচ্ছে কোশ্চেন গুলো কমেন্ট করতে থাকো। আমি আমার যে প্রশ্নগুলো আছে যেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলো আলোচনা করি, এবং হচ্ছে শেষ করে তারপর তোমাদের কোশ্চেন গুলো আমি আবার দেখতেছি। প্রথমত কি, এখানে আমাদের রনি স্যারের কাছ থেকে তোমরা ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ তারিখগুলো সেগুলো তোমরা জেনে ফেলছো। এখন আমি তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো অ্যান্সার দিতেছিলাম সেগুলো দিই। তোমাদের এই 2026-27 সেশনের যে ভর্তি পরীক্ষার জন্য তোমরা আবেদন করবা এবং আবেদন করে ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষা দিয়ে একটা হচ্ছে মেরিট বা ভর্তি পরীক্ষার একটা প্রাপ্ত নম্বর তোমার তৈরি হবে 100 এর মধ্যে, এবং এর ভিত্তিতে তোমার হচ্ছে কি হবে, যে চয়েস লিস্টটা তুমি আবেদনের সময় সাজাবা সেই চয়েস লিস্ট অনুযায়ী তোমার চান্স হবে কি হবে না এটা আর কি রেজাল্টে আসবে, প্রথম পর্যায়ে রেজাল্টে আসবে। ঠিক আছে, তো প্রথম পর্যায়ে রেজাল্টটা কি হচ্ছে সবার জন্য, সবাই হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তারা সবাই প্রথম পর্যায়ে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের জন্য অপেক্ষা করবা। এখানে প্রথম পর্যায়ে যারা হচ্ছে আর কি মানে খুবই ভালো করবে, ভর্তি পরীক্ষায় ভালো নম্বর পাবে এবং তাদের যে সাধারণ চয়েস লিস্টটা আছে সেই চয়েস লিস্ট অনুযায়ী এবং হচ্ছে মার্ক অনুযায়ী হচ্ছে কম্বিনেশন ফিট হবে, তারা হচ্ছে মানে ওই শিক্ষার্থীগুলো হচ্ছে চান্স পাবে। ঠিক আছে, এবং যাদের ভর্তি পরীক্ষা হচ্ছে তুলনামূলক খারাপ হবে বা হচ্ছে নম্বর কম পাবে বা হচ্ছে চয়েস লিস্টটা হচ্ছে সাধারণ চালানোর এবং হচ্ছে চয়েস লিস্ট অনুযায়ী তোমার প্রাপ্ত নম্বর এটা হচ্ছে কম্বিনেশনে ফিট হবে না, এর কারণে হচ্ছে এরকম যারা থাকবে তাদের হচ্ছে আর কি ওয়েটিং লিস্টে রাখা হবে। অর্থাৎ তোমরা প্রথম পর্যায়ে তোমাদের কোনো ইনস্টিটিউট বা হচ্ছে টেকনোলজিতে চান্স হচ্ছে আর কি আসবে না, যেটা তোমরা হচ্ছে আর কি অপেক্ষমান তালিকায় থাকবা। যে এই অপেক্ষমান তালিকার শিক্ষার্থী যারা আছে তারা পরবর্তী যে দ্বিতীয় পর্যায়ের রেজাল্টটা আসবে সেই রেজাল্টের জন্য অপেক্ষা করবা। ঠিক আছে, তাহলে যে প্রথম পর্যায়ে রেজাল্ট দিবে, এই প্রথম পর্যায়ে রেজাল্ট দিলে দুই ধরনের শিক্ষার্থী, একটা হচ্ছে দুই ধরনের শিক্ষার্থী তৈরি হবে। একজন প্রথম পর্যায়ে রেজাল্ট দেওয়ার পর কি হবে, শিক্ষার্থীদের মধ্যে দুইটা ক্যাটাগরি হবে। দুইটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হচ্ছে যারা চান্স পাবে, ঠিক আছে, চয়েস লিস্টের সাবজেক্ট যাদের আসবে, আর আরেকটা হচ্ছে যারা চান্স পাবে না, অর্থাৎ যাদের সাবজেক্ট আসবে না। এই দুই ধরনের শিক্ষার্থী তৈরি হবে। তো যাদের আসবে না তাদের কিছু করার নাই, তারা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে রেজাল্টের পর্যন্ত অপেক্ষা করবা। আর যাদের চান্স হয়েছে তাদের করণীয় থাকবে। তাদের করণীয় কি, তাদের করণীয় হবে তোমার যে চান্সটা হয়েছে সেই চান্সটা তুমি ধরো হচ্ছে একসাথে একাধিক কারিকুলামে আবেদন করছিলা। ভর্তি পরীক্ষা তো একটাই, তবে আবেদন তুমি একাধিক কারিকুলামে করছিলা। ধরো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও আবেদন করছিলা, টেক্সটাইলও আবেদন করছিলা, প্লাস হচ্ছে তুমি এগ্রিকালচারেও আবেদন করছিলা। এই তিনটা আলাদা আলাদা কারিকুলামে আবেদন করছিলা। এখন তোমার ভর্তি পরীক্ষা খুবই ভালো হয়েছে, এই কারণে তুমি ইঞ্জিনিয়ারিং এও একটা ইনস্টিটিউটে তোমার চান্স হয়ে গেছে একটা সাবজেক্টে, এগ্রিকালচারেও একটা হচ্ছে মানে হচ্ছে ইনস্টিটিউট তুমি পেয়ে গেছো, আবার দেখা গেছে যে টেক্সটাইলেও তোমার চান্স হয়ে গেছে। তিনটাতেই কি তুমি তিনটাতেই চয়েস দিছিলে এবং তোমার রেজাল্ট ভালো হওয়ার কারণে তিনটাতেই একটা সাবজেক্টে মানে চান্স পাইছো, প্রত্যেকটাতেই তোমার চান্স হয়েছে। এখন তোমাকে হচ্ছে আর কি হচ্ছে অপশন দেওয়া হবে, যে অপশনটা হচ্ছে তুমি আসলে এই তিনটার মধ্যে যে কোনো একটা বাছাই করো, অর্থাৎ তুমি কোনটাতে ভর্তি হবা এটা নিশ্চয়ন করো। তুমি তিনটা কারিকুলার মধ্যে যে কোনো একটাতে ভর্তি হওয়ার জন্য কনফার্মেশন করতে পারবা। হয়তো তোমাকে ইঞ্জিনিয়ারিংটাতে কনফার্মেশন করতে হবে, নয়তো এগ্রিকালচার অথবা টেক্সটাইল, যে তিনটার মধ্যে যে কোনো একটা। এখন তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়বা, ইঞ্জিনিয়ারিংটা কনফার্ম করবা, তাহলে ইঞ্জিনিয়ারিং কনফার্ম করার সাথে সাথে তোমার এগ্রিকালচারেও যে একটা ইনস্টিটিউটে তোমার চান্স হয়েছিল, অর্থাৎ একটা সিট তুমি হচ্ছে দখল করে ফেলছিলা। ঠিক আছে, একজন হয়ে তিনটা সিট দখল করছিলা, তবে একটা কনফার্ম করছো, তাহলে বাকি যে দুইটা আছে এগ্রিকালচার এবং টেক্সটাইলের, সেই দুইটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তুমি হচ্ছে ছেড়ে দিলা এবং তোমার জন্য তুমি যে আর কি ইঞ্জিনিয়ারিং এর যেখানে চান্স ছিল সেটা নিশ্চিত করলাম। এখন তাহলে ওই যে এগ্রিকালচার এবং টেক্সটাইল দুটা ফাঁকা হয়ে গেল, ওই দুটা ফাঁকা সিট পরবর্তী যে দ্বিতীয় পর্যায়ে রেজাল্টটা দিবে সেই রেজাল্টে যারা হচ্ছে প্রথম পর্যায়ে ফলাফল পাইলো না, অপেক্ষমান আছে, তাদের মধ্যে কেউ যদি এগ্রিকালচার এবং হচ্ছে টেক্সটাইল আবেদন করে থাকে, তারা তাদের জন্য এই সিটগুলো হচ্ছে আর কি হবে, খালি হবে, তারা এখানে চান্স পাওয়ার জন্য সুযোগ পাবে দ্বিতীয় পর্যায়ের যে ফলাফলটা আসবে তখন। ঠিক আছে, এখন তুমি যে ইঞ্জিনিয়ারিং এ কনফার্মেশন করলা, এই কনফার্মেশন যারা করবে তাদের জন্য হচ্ছে এই মাইগ্রেশন ব্যাপারটা। যারা রেজাল্ট পাওয়ার পর রেজাল্টটা কনফার্মেশন করবে, নিশ্চয়ন করবে, রেজাল্ট নিশ্চয়ন করা শিক্ষার্থীদের জন্য হচ্ছে এই মাইগ্রেশন প্রক্রিয়াটা হচ্ছে
অ্যাপ্লাই হবে। তো মাইগ্রেশন প্রক্রিয়াটা কি? সাপোজ যে শিক্ষার্থীর কথা আমি বললাম ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে সে চয়েস দিছিল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইলো, ইঞ্জিনিয়ারিংটা নিশ্চয়ন করলো। ধরো সে হচ্ছে কি করছে, তার 5টা হচ্ছে চয়েস দিছিল। তো 1 2 3 4 5, ঠিক আছে, 5। তো ধরো সে কি করছিল, প্রথমে হচ্ছে ফার্স্ট চয়েসে সে হচ্ছে সিভিল দিছিল, সেকেন্ড চয়েসে সে ধরো হচ্ছে সিএসটি মানে হচ্ছে কম্পিউটার দিয়েছিল, থার্ড নাম্বার চয়েসে ধরো হচ্ছে সে ইটি দিয়েছিল, ইলেকট্রনিক্স। 4 নাম্বার চয়েসে সাপোজ ধরো সে হচ্ছে ইলেকট্রনিক্স দিয়েছিল, এবং 5 নাম্বারে সে ধরো হচ্ছে মেকানিক্যাল দিয়েছিল, এমটি মেকানিক্যাল। তো এখন এই 5টার মধ্যে সে চান্স পাইছে ধরো হচ্ছে এই 3 নাম্বারটাতে। থার্ড যে চয়েসটা সে দিছিল সেই থার্ড চয়েসে তার চান্স হয়েছে, অর্থাৎ সে ইলেকট্রনিক্সে চান্স পাইছে এবং সেটা সে নিশ্চয়ন করে রাখলো। এখন সে চাইলে তার প্রোফাইলে মাইগ্রেশনটা হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে সাধারণত অন করা থাকে, ঠিক আছে। তুমি যদি মাইগ্রেশনটা বন্ধ করতে চাও সেক্ষেত্রে প্রোফাইলে গিয়ে মাইগ্রেশনটা অফ করে দিতে হবে। ডিফল্ট ভাবে অন থাকে, এটা নিশ্চয়ন করার পর হচ্ছে ডিফল্ট ভাবে অন হয়ে যায়। তুমি যদি অফ করতে চাও সেক্ষেত্রে তোমাকে ওই প্রোফাইলে গিয়ে অফ করতে হবে। কারণ মাইগ্রেশনটার কাজ কি হয়, মাইগ্রেশনটা হচ্ছে মানে পর্যায়ক্রমে উপরের দিকে যাওয়া। সাপোজ এখানে এই যে শিক্ষার্থী থার্ড নাম্বার চয়েসে ইলেকট্রিক্যাল ছিল, সে হচ্ছে তার এই ইলেকট্রিক্যালটা কিন্তু তার তৃতীয় পছন্দ, সে কিন্তু ইলেকট্রিক্যালটাকে একেবারে মন থেকে পছন্দ করেন, একেবারে মন থেকে তার সিভিল সিএসটিটা ইলেকট্রিক্যালের চাইতে বেশি পছন্দ ছিল। তার মানে এখানে মাইগ্রেশন হচ্ছে, সে যদি মাইগ্রেশন অন রাখে তাহলে তার জন্য পরবর্তী ধাপে যে রেজাল্ট আসবে, দ্বিতীয় পর্যায়ের যে রেজাল্ট আসবে, সেই দ্বিতীয় পর্যায়ের রেজাল্টের মধ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থী যারা হচ্ছে আর কি নিশ্চয়ন করছে প্লাস মাইগ্রেশনটা অন রাখছে, এই মাইগ্রেশনের রেজাল্টটাও তাদের সাথেই আসবে। তো মাইগ্রেশনটা করবে হচ্ছে এমন, তোমার যেখানে চান্স হয়েছে, যে যততম চয়েসে চান্স হচ্ছে তততম চয়েস থেকে উপরের দিকে পুশ করবে। যদি ধরো হচ্ছে আর কি এই যে পরবর্তী রেজাল্টের ক্ষেত্রে যদি এই যে কম্পিউটার বা সিভিল এখানে যদি যে এখানে চান্স চয়েস দিছে সেখানে যদি সিট ফাঁকা হয়, এবং এই যে থার্ড চয়েসে বর্তমানে আছে, তো এখানে ফাঁকা হওয়ার পর পরবর্তী রেজাল্টের ক্ষেত্রে যদি এই ইলেকট্রিক আর কি ওই শিক্ষার্থীর মার্ক অনুযায়ী সে ফাঁকা ফাঁকা মানে হচ্ছে প্রথম পর্যায়ে নিশ্চয়ন সবগুলো করে ফেলার পর যদি ফাঁকা হয়ে থাকে সিটগুলো, সেই ক্ষেত্রে এই ইলেকট্রিক্যালের থার্ড নাম্বারটা তার হচ্ছে সিএসটির সেকেন্ড নাম্বারের চান্সটা হচ্ছে আর কি পুশ হতে পারে, ঠিক আছে, অথবা এই যে ফার্স্ট চয়েসে তার হচ্ছে পুশ হতে পারে। এটা হচ্ছে আর কি মাইগ্রেশনটা যদি তুমি অন রাখো তাহলে তুমি যততম চয়েসে তোমার চান্স আছে তার থেকে উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না। ধরো তুমি এখন বলতে পারো স্যার মাইগ্রেশনটা যদি অন রাখি আমার হচ্ছে 3 নাম্বারটা হয়েছে, ঠিক আছে, কিন্তু মাইগ্রেশনটা অন রাখলে যদি আমার 5 নাম্বারে চলে যায়, 5 নাম্বারটা তো আমি চাই না, ঠিক আছে। মাইগ্রেশনটা এইভাবে কাজ করে না, মাইগ্রেশনটা সর্বদা উপরের দিকে যায়। আর তুমি যদি চাও যে এখানে আমি দিছিলাম, ঠিক আছে, ইলেকট্রিক্যালটা 3 নাম্বারে দিছিলাম, তো এখন আমি হচ্ছে ইলেকট্রিক্যালেই থাকতে চাই, আমার দরকার নাই, আমি সিভিল সিএসটি এইগুলা হচ্ছে ফার্স্ট সেকেন্ড দিলেও আমার হচ্ছে আর কি পরিবর্তন হওয়ার দরকার নাই, ইলেকট্রিক্যাল হয়েছে, আমি ইলেকট্রিক্যালটাই একেবারে হচ্ছে কনফার্ম করে ফেলতে চাই, সেক্ষেত্রে নিশ্চয়ন ফিটা হচ্ছে দিয়ে তুমি হচ্ছে মাইগ্রেশনটা অফ করবা। আশা করি মাইগ্রেশনটা তোমরা বুঝতে পারছো, যে আমরা যে চয়েস লিস্টটা সাজাই সেই চয়েস লিস্ট অনুযায়ী আমাদের রেজাল্ট, ভর্তি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী যেখানে আমাদের একটা সাবজেক্টে বা একটা নির্দিষ্ট চয়েসে নির্দিষ্টতম চয়েস আমাদের হচ্ছে কি সিলেক্ট হয় বা সিলেক্টেড হই, তো এই সিলেক্টেড চয়েসের থেকে আমরা যদি হচ্ছে আর কি উপরের দিকে আমাদের রেজাল্টটাকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে চাই বা সম্ভাবনা রাখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাইগ্রেশনটা আর কি অন রাখি, ঠিক আছে। মাইগ্রেশনটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, ওকে, মাইগ্রেশন নিয়ে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে আবার হচ্ছে জিজ্ঞাসা করতে পারো। তো তুমি তোমার যেখানে চান্স হবে, ধরো এই যে 3 নাম্বার চয়েস ইলেকট্রিক্যাল এখানে চান্স হয়েছে, এবং তুমি হচ্ছে তোমার উপরে আরো 2টা ছিল, তুমি চাচ্ছ ইলেকট্রিক্যাল থেকে যদি আমার সিএসটি বা হচ্ছে সিভিলের দিকে যায় তাহলে আমার জন্য বেটার, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন রাখবা। আর যদি বলো যে না আমার ইলেকট্রিক্যাল হয়েছে, ইলেকট্রিক্যালটাই হচ্ছে আমি হচ্ছে মোটামুটি ভাবে নিশ্চিত, আমার সিভিল এবং হচ্ছে সিএসটি এগুলো আমি চয়েস দেওয়ার সময় উপরে রাখলো, এখন আমার এগুলো দরকার নাই, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অফ রাখবা। এটা হচ্ছে বিষয়, ওকে। আচ্ছা, মাইগ্রেশন ক্লিয়ার। এখন আমি হচ্ছে মাইগ্রেশনের প্রক্রিয়ার কথা বললাম, এখন হচ্ছে কোটা এবং হচ্ছে অ লেভেল বিষয় আছে, তারপর হচ্ছে বাতিল সতর্কতা। দেখো এই যে তোমরা এই কোশ্চেনটা হচ্ছে কয়েকজন শিক্ষার্থী কমেন্ট করছো দেখলাম, যে স্যার আমি তো একটা হচ্ছে প্রাইভেট হচ্ছে প্রতিষ্ঠানে ভর্তি আছি,
বা হচ্ছে মানে যারা যেহেতু তোমরা এই সেশনের ভর্তি পরীক্ষায় 2023 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, 4টা ব্যাচ হচ্ছে অংশগ্রহণ করতে পারবা। এবং 2026 ব্যাচ ব্যতীত অন্য যে 3টা ব্যাচ তোমরা আসো, তাদের বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রে সম্ভাবনা থাকে তোমরা বর্তমানে কোনো না কোনো ইনস্টিটিউটে ভর্তি আসো, বা সেটা জেনারেলি কোনো কলেজে হতে পারে, ঠিক আছে, বা ভোকেশনাল কোনো হচ্ছে কলেজে হতে পারে, অথবা ডিপ্লোমা প্রাইভেট বা সরকারি কোনো প্রতিষ্ঠানও হতে পারে। তো এরকম শিক্ষার্থী যারা আসো, তোমরা হচ্ছে এই ব্যাচের সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাদের জন্য বিষয়টা হচ্ছে তোমরা কি করবা, তোমরা হচ্ছে আচ্ছা আচ্ছা তোমাদের ক্ষেত্রে কথাটা হচ্ছে, যারা বর্তমানে, তুমি বর্তমানে যেখানেই ভর্তি থাকো না কেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ভর্তি থাকা অবস্থাতে তুমি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবা, ঠিক আছে। আবেদন করে তুমি হচ্ছে অ্যাডমিট কার্ড তুলতে পারবা, আবেদন করে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবা, ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবা, এবং হচ্ছে রেজাল্ট তোমার ভালো হইলে তোমার চান্সও হবে, এবং তুমি চান্সটা নিশ্চয়নও করতে পারবা। এখন এখানে তাহলে বলতে পারো স্যার সবই তো হয়ে গেল, এখন আমি যে একটাতে অলরেডি ভর্তি আছি, তাহলে এই ক্ষেত্রে আমার প্রবলেমটা কখন হবে? প্রবলেমটা হচ্ছে যে তোমার সবকিছু কনফার্ম করে, ধরো হচ্ছে তুমি ভর্তি পরীক্ষার আবেদন করছো, ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দিচ্ছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর ভর্তি পরীক্ষা দিছো 26 তারিখে গিয়ে, ভর্তি পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, তোমার চয়েস যেটা দিছিলা সেই অনুযায়ী তোমার একটা সাবজেক্ট, একটা টেকনোলজিতে চান্সও হয়ে গেছে, এবং তুমি তোমার এই চান্সটা নিশ্চয়ন করে ফেলছো। এখন সর্বশেষ যে কাজটা থাকে সেটা হচ্ছে তোমার এসএসসির মার্কশিট, তারপর হচ্ছে প্রশংসাপত্র, অর্থাৎ এই যে ভর্তির জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো, কাগজপত্রগুলো, এগুলা সরাসরি যে ইনস্টিটিউটে তোমার চান্স হয়েছে সেই ইনস্টিটিউটে যে টেকনোলজিতে চান্স হয়েছে সেই টেকনোলজি বা ডিপার্টমেন্টের হচ্ছে ডিপার্টমেন্ট প্রধানের অফিসে গিয়ে তোমাকে হচ্ছে এগুলা জমা দিতে হয়। তো এইগুলো জমা দিবা কখন তুমি, এগুলা জমা দিবা কখন, এগুলা হচ্ছে যে নির্দিষ্ট ডেট গুলো আলোচনা করলো তোমাদের সাথে রনি স্যার, সেই ডেট অনুযায়ী আর কি হচ্ছে তোমাদের ইনস্টিটিউটে গিয়ে হচ্ছে জমা দিতে হবে। এখন খেয়াল করো, তুমি যেখানে বর্তমানে ভর্তি আছো সেইখানে কিন্তু অলরেডি তোমার এসএসসি মার্কশিটটা জমা দেওয়া আছে, তাহলে তোমার এই এসএসসি মার্কশিটটা তো মূল কপি অবশ্যই লাগবে। তাহলে এই যে তুমি সশরীরে যখন ভর্তি হতে যাবা, তোমার যেহেতু হচ্ছে মার্কশিটের যে মূল কপিটা এটা জমা দিতে হবে, এই জন্য তোমার এই মূল মার্কশিটটা বর্তমানে যেখানে ভর্তি আছো সেখানে যে তোমার কি আছে জমা দেওয়া আছে সেটা তোমাকে উত্তোলন করতে হবে। উত্তোলন করতে হলে কি করতে হবে, তোমাকে ভর্তিটা বাতিল করতে হবে। তাহলে তুমি সশরীরে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তোমার বর্তমান ভর্তিটা বাতিল করতে হবে না। একেবারে চান্স পাওয়ার পর, চান্স নিশ্চয়নের পর সশরীরে তোমাকে যখন কাগজপত্র জমা দিতে যেতে হবে, তখন হচ্ছে তুমি তোমার বর্তমানে যে প্রতিষ্ঠানে ভর্তি আছো সেই প্রতিষ্ঠানে ভর্তিটা বাতিল করে তোমার এসএসসি ডকুমেন্টস গুলো উত্তোলন করে তুমি হচ্ছে যেখানে চান্স পাইছো সেখানে গিয়ে জমা দিয়ে ভর্তি হয়ে যাবা। এটা হচ্ছে তোমাদের এই যে দ্বৈত ভর্তির ব্যাপারটা যে আসলো সেটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একাধিক শিক্ষাক্রমে বা প্রতিষ্ঠানে ভর্তি থাকলে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে তা বাতিল করতে হবে, অর্থাৎ তোমাদের ওই যে সশরীরে যে গিয়ে ভর্তি হতে হবে, এই ভর্তির আগে তোমাদেরকে বর্তমান ভর্তিটা বাতিল করে নিতে হবে, ঠিক আছে। তো যদি বাতিল না করো সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমাদের ডিপ্লোমায় চান্স তুমি যেখানে পাইছো, যে ইনস্টিটিউটে যে টেকনোলজিতে, সেটাতে তুমি হচ্ছে ধরো বোর্ডের হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানে ভর্তি বাতিল না করে কোনোভাবে তুমি হচ্ছে ভর্তি হয়ে গেলা, কোনোভাবে হয়ে গেলা। তো যদি এরকম হয়, কোনোভাবে যদি তুমি ভর্তি হয়ে যাও, তাহলে পরবর্তী সময়ে গিয়ে কিন্তু যখন ওই যে তোমার প্রথম পর্বে রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো হবে, এগুলো কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তো তখন কিন্তু তোমার ভর্তিটা, ডিপ্লোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে, তখন আম সালা কিন্তু দুটোই চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আর কি দ্বৈত যে ব্যাপারটা আছে সেটা। এখন আরেকটা কনফিউশন তোমাদের আছে যে এখানে যে ডিপ্লোমার যে ভর্তি পরীক্ষাটা হবে, রেজাল্টটা হবে, হ্যাঁ আমি চান্স পাইলাম কি পাইলাম না, এই যে বিষয়টা আমি নিশ্চিত হব, এইটা তো আমার হচ্ছে অনেক দেরিতে হবে, আর জেনারেলে তো অনেক আগেই হচ্ছে শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যদি ডিপ্লোমার জন্য অপেক্ষা করতে করতে জেনারেলে যদি ভর্তি না হই, তাহলে আমার ডিপ্লোমাতেও যদি পরবর্তীতে গিয়ে চান্স না হয়, তাহলে তো আমি জেনারেলেও ভর্তি হতে পারলাম না, ডিপ্লোমাতেও ভর্তি হতে পারলাম না। এইরকম একটা দ্বিধা বা এরকম একটা ভয় কিন্তু তোমাদের আছে, আমি কিন্তু একাধিক জনের কমেন্টও দেখলাম। এই বিষয়ে তোমাদেরকে বলি, তুমি এরকম ভয় যদি তোমার থাকে, যে তোমার যদি এরকম মনে হয় যে ডিপ্লোমার তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা চান্স হবে কি হবে না, এরকম দ্বিধা যদি থাকে, আন্ডার কনফিডেন্স যদি তুমি থাকো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে, এটা যদি তুমি মনে না করো, তোমার যদি এরকম ভয় থাকে,
তুমি এটাকে সিকিউর করার জন্য কি করবা, জেনারেলও তুমি হচ্ছে আবেদন করে ফেললা, কলেজ চয়েস দিলা, তোমার হচ্ছে চান্স হইলো, চান্স নিশ্চয়ন করলা, হ্যাঁ সরাসরি গিয়ে ভর্তি হতে হবে, তুমি ভর্তিও হয়ে গেলা, সমস্যা নাই তো। তুমি কলেজে ভর্তি হয়ে গেলা, তুমি মার্কশিট জমা দিলা, প্রশংসাপত্র সবকিছু জমা দিয়ে ভর্তি হয়ে গেলা, ঠিক আছে, তুমি কলেজে ভর্তি হয়ে গেছো অলরেডি। তো কলেজে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আমাদের হচ্ছে ডিপ্লোমাতে তুমি চান্স পাইলা কি পাইলা না, তুমি যদি চান্স পাও তারপর হচ্ছে তোমাকে সরাসরি গিয়ে হচ্ছে ডিপ্লোমায় ভর্তি হতে হবে, প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে। তুমি হচ্ছে ইতিমধ্যে তোমার যে ইনসিকিউরিটিটা ছিল সেটা কিন্তু কলেজে ভর্তি হয়ে তুমি ইনসিকিউরিটিটা কি করে ফেলছো, দূর করে ফেলছো। এখন যদি তোমার চান্স হয় সেই ক্ষেত্রে ওই কলেজে তুমি এখন চাইলে হচ্ছে ডিপ্লোমায় ভর্তি হওয়ার চান্স পাইছো, ঠিক আছে, কিন্তু ভর্তি হওয়ার তোমার যে আগ্রহটা সেটা তোমার চলে যেতে পারে, বা ভর্তি হওয়ার সিদ্ধান্তটা তুমি হচ্ছে বাদ দিতে পারো। আর যদি মনে না করো যে না আমার ডিপ্লোমার চান্স হয়েছে, আমার ডিপ্লোমাটাই প্রায়োরিটি, সেই ক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তি হয়ে থাকলা এই কলেজের ভর্তিটা বাতিল করে নিবা, বা কলেজের ভর্তিটা নির্ধারিত বোর্ডে গিয়ে হচ্ছে ভর্তিটা বাতিল করে তোমার জমা দেওয়া যে এসএসসির ডকুমেন্টস গুলো ছিল সেগুলো উত্তোলন করে তুমি ডিপ্লোমায় যেখানে চান্স পাইলা সেখানে নির্ধারিত সময়ে গিয়ে সশরীরে এই কাগজপত্রগুলো জমা দিয়ে তোমার ভর্তিটা কনফার্ম করে নিবা। বুঝতে পারছো? আশা করি এই যে ইনসিকিউরিটি, দ্বৈত ভর্তি, ভর্তির ডুপ্লিকেসি, এই ব্যাপারগুলো যে ছিল এগুলো নিয়ে তোমাদের আর কোনো টেনশন বা হচ্ছে ভয় থাকার কথা না। বলো বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা, মাইগ্রেশনটা, তারপর হচ্ছে এখানে একটা প্রতিষ্ঠানে ভর্তি আসো, তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা, ঠিক আছে, তুমি ভর্তিটা কখন তোমাকে বাতিল করতে হবে বা বাতিল না করলে হবে কিনা এই বিষয়গুলা, তারপর হচ্ছে তুমি ডিপ্লোমার জন্য অপেক্ষা করতে করতে কলেজে যদি ভর্তি না হও এবং ডিপ্লোমাতেও যদি চান্স না পাও তাহলে চান্স আলা দুটোই যাবে, এরকম ভয় তোমার যে ছিল, এই ভয়টা হচ্ছে কিভাবে তুমি হচ্ছে সিকিউর করতে পারো সেটা বুঝতে পারছো কিনা একটু বলো, ঠিক আছে। আচ্ছা স্যার, হোম টাউনের একটা হচ্ছে কোটার কথা বলছিলেন, ওটা একটু বুঝাই দিবেন। হ্যাঁ, হোম টাউনের কোটাটাও বুঝাবো স্যার। হচ্ছে স্যার ইনস্টিটিউট প্লাস শিফট কিভাবে চয়েস দিব, হ্যাঁ ইনস্টিটিউট শিফট চয়েস এটাও বলতেছি, ঠিক আছে। আর 10 মিনিট সময় আছে, কিসের 10 মিনিট সময় আছে? আচ্ছা, তো স্যার মাইগ্রেশনটা একটু আবার বুঝাই দেন, মাইগ্রেশনটা আবার বুঝাই দিব, তুমি হচ্ছে ভিডিওটা ইয়ে করো, ওই যে ব্যাকওয়ার্ডে যাও, ব্যাকওয়ার্ডে গিয়ে ওইটা দেখে নাও, ঠিক আছে। যেহেতু আমাদের লাইভ ক্লাস, ডিজিটাল ক্লাস, এটা তো আমাদের রেকর্ড থাকতেছে, আমরা চাইলে যে আমি যদি কোনো জায়গায় আমতা আমতা করে থাকি, ভুল করে থাকি, ঠিক আছে, সেটাও তোমরা হচ্ছে ক্রপ করতে পারবা। এরকম তো হয়, দেখি অনেকে অনেক পেজে অনেকে ক্লাস নিয়ে ভুল করে সেগুলো আবার হচ্ছে অন্য হচ্ছে প্ল্যাটফর্মের মানুষজন হচ্ছে আর কি উপহাস করার জন্য সেটা কাট করে হচ্ছে রিলস বানায়। আচ্ছা যাই হোক, ওকে। আচ্ছা, তো এখানে আরো যদি কোনো কোশ্চেন থাকে, আচ্ছা যেটা বলছিলা তোমরা হচ্ছে চয়েস লিস্ট সাজানোর ব্যাপারটা সেটা, এবং হচ্ছে আর আরেকটা কি যেন কমেন্ট দেখলাম, সাবজেক্ট চয়েস কিভাবে দিবে এটা একটা বলছো। আচ্ছা, আবেদনটা কি স্যার আপনারা করে দিবেন কিনা এই ব্যাপারে বলছিলাম। তোমরা যারা আমাদের ডিপ্লোমা এডমিশন কেয়ার 2026 এই কোর্সটাতে ভর্তি আসো, তোমাদের এই কোর্সের অন্তর্ভুক্তই একটা হচ্ছে একটা মানে কম্পোনেন্ট বা হচ্ছে একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত ইনক্লুডেড একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য চয়েস লিস্ট সাজিয়ে দেওয়া বা চয়েস লিস্ট সাজানোর পরামর্শ প্রদান, এই একটা ব্যাপার কিন্তু ছিল। তো আমরা তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিব, এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন হচ্ছে কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা জুম লাইভে এসে সরাসরি কথা বলে, তোমার গার্ডিয়ান যদি আমাদের সাথে কথা বলতে চায়, তোমার গার্ডিয়ানের সাথে কথা বলে তোমাদের স্কোপ বা হচ্ছে তোমার অপশন কি কি আছে, তোমার হচ্ছে কোথায় হচ্ছে কোন কোন টেকনোলজি বা ইনস্টিটিউট গুলো হচ্ছে তোমার হলে হবে, এই অনুযায়ী তোমার প্রস্তুতিটা তুমি হচ্ছে কতটুকু নিছো, সেই অনুযায়ী তোমার চয়েস লিস্টটা কিভাবে সাজাইলে তোমার হচ্ছে প্রথম ধাপে চান্সটা নিশ্চিত হয়ে যাবে, এই টাইপের পরামর্শগুলোর মাধ্যমে আমরা সরাসরি তোমার ভর্তি পরীক্ষার আবেদনটা, তুমি হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার আবেদনের জন্য যে ফিটা লাগবে সেটা পেমেন্ট করে দিবা, আমরা হচ্ছে লাইভে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমার এই ভর্তি পরীক্ষার চয়েস লিস্ট আবেদনের সময় চয়েস লিস্টটা হচ্ছে আমরা সাজায় দিব, ঠিক আছে। অবশ্যই সবকিছু হচ্ছে সরাসরি পরামর্শের মাধ্যমে। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ডিপ্লোমা এডমিশন কেয়ার কোর্সে তোমরা যারা ভর্তি আছো তাদের জন্য। তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি নাই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে শেষ সময়ের জন্য আমাদের যে ডিপ্লোমা এডমিশন স্পেশাল সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট নামে যে কোর্সটা আছে, আমাদের papeluducare.info ওয়েবসাইট অথবা আমাদের
হচ্ছে যে অ্যাপসটা হচ্ছে অ্যান্ড্রয়েড, সেটা প্লে স্টোরে গিয়ে পাপেলিটিকা লিখে সার্চ করলে অ্যান্ড্রয়েড অ্যাপসটা থেকে তোমরা হচ্ছে এই কোর্সটা হচ্ছে পাবা। যে কোর্সের প্রাইসটা হচ্ছে মাত্র 950 টাকা। ঠিক আছে, যেখানে আমাদের যে ভর্তি পরীক্ষার সিলেবাসটা আছে, এই ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের হচ্ছে একাধিক মডেল টেস্ট আমাদের হচ্ছে আছে, এবং ভর্তি পরীক্ষার আলোকে 70 মার্কের হচ্ছে একাধিক মক টেস্ট তোমরা হচ্ছে দিতে পারবা। যেই হচ্ছে মক টেস্ট বা হচ্ছে মডেল টেস্ট বা হচ্ছে এই সাবজেক্ট ওয়াইজ ক্লাস টেস্ট গুলো, কুইজ এমসিকিউ টেস্ট গুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য খুবই হচ্ছে একটা প্রস্তুতিমূলক হচ্ছে আর কি টেস্ট হবে। ঠিক আছে, প্লাস প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন চ্যাপ্টার, কোন টপিক, কোন ধরনের এমসিকিউ গুলো তোমাদের ভর্তি পরীক্ষায় এবারে ভর্তি পরীক্ষা আসার মতো আছে, সেই অনুযায়ী তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সুপার সাজেশন দেওয়া হবে পিডিএফ ফাইল আকারে। ঠিক আছে, যেখানে খুব অল্প সংখ্যক হচ্ছে এমসিকিউ দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, এবং ওই অল্প সংখ্যক এমসিকিউ এর মধ্যে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষায় শতভাগ পর্যন্ত কমন পাবা। যেটা আমাদের বিগত বছরের যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে যদি আমাদের সুপার সাজেশনটা হচ্ছে মানে অনেকটাই হচ্ছে মানে তুলনামূলক ভাবে আর কি হচ্ছে বেশি প্রশ্ন ছিল বা হচ্ছে বড় ছিল, তবে তোমাদের জন্য এবারে ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের সাজেশনটা আমরা ছোট রাখবো, এবং ছোট সাজেশন থেকে তোমরা কিন্তু কমন পাবো। আচ্ছা, তো এটা বিজ্ঞাপনের কথা গেল। আচ্ছা, তোমরা যদি কেউ ভর্তি না হয়ে থাকো, যদি ভর্তি হতে চাও, সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর ঘুরতেছে একটা, সেটাতে হচ্ছে তোমরা কল করতে পারো বা মেসেজ করতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারো। একটা অফারও মেবি চলতেছে, তোমরা মূল কোর্সটাতেও ভর্তি হতে পারবা অফারে, এবং আমাদের সুপার সাজেশন মডেল টেস্ট কোর্সটাতে তুমি যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে 950 টাকা দিয়ে তুমি এই কোর্সটা নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন বাদ দিয়ে আমাদের হচ্ছে আলোচনা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশন, বিটিভির যে অ্যাডমিশন সাইটটা আছে, এই অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার যদি কোনো প্রবলেম হয়, ধরো হচ্ছে তুমি পেমেন্ট করছো কিন্তু তোমার ডাটাটা হচ্ছে এখনো আপডেট হয় নাই, তুমি পেমেন্ট করার পরও সাপোজ তোমার ওয়েবসাইটে তোমার রুল রেজিস্ট্রেশন দিয়ে হচ্ছে লগ ইন করতে গেলে তোমার হচ্ছে পেমেন্ট দেখায় না, শো করে না। তো এই জাতীয় আরো ভর্তি পরীক্ষার জন্য যে যে সমস্যাগুলো সম্মুখীন হবা, এগুলো তোমরা হচ্ছে এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার গুলোতে কল করে তোমরা হচ্ছে সলিউশন বা হচ্ছে সলভ নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আচ্ছা, যে প্রশ্নটার অ্যান্সার দিতে চেয়েছিলাম, সেই প্রশ্নের অ্যান্সারটা থেকে হচ্ছে দূরে চলে গেছি। আচ্ছা, চয়েস লিস্ট, হ্যাঁ চয়েস লিস্ট। স্যার, ইরেগুলার স্টুডেন্ট কি চান্স পেতে পারবে? ইরেগুলার বলতে কি? তুমি মানে হচ্ছে এসএসসি কি পাস করছো, এরকম কি যে তুমি হচ্ছে 25-এ ফেল করছিলা কিন্তু 26-এ পরীক্ষা দিয়ে পাস করছো, এরকম? নাকি তুমি হচ্ছে এখনো এসএসসি পাস করতে পারো না, এরকম? কোন ধরনের ইরেগুলার শিক্ষার্থী তুমি? যে 24-এ মানে 25-এ পাস না করে তুমি হচ্ছে 26-এ পাস করছো, এরকম ইরেগুলার? নাকি তুমি এখনো পাস করতে পারো না, এরকম ইরেগুলার? যদি তুমি এখনো পাস করো নাই, এরকম ইরেগুলার হও, তাহলে তো তুমি ভর্তি পরীক্ষার জন্য আবেদনই করতে পারবে না। কারণ মিনিমাম রিকোয়ারমেন্টের যে জিপিএটা আছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে ডিপ্লোমার যে কারিকুলাম মানে ইয়েটা দেওয়া আছে আর কি, আমাদের যে ডিপ্লোমার যে 4 বছর মেয়াদী শিক্ষাক্রমগুলো আছে, আমাদের শিক্ষাক্রমগুলোতে হচ্ছে মেরিন হচ্ছে 3.5, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এগুলোর জন্য মেবি হচ্ছে 3 আর এগ্রিকালচারের জন্য মেবি হচ্ছে 2.50। তো এটা তো মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট। তুমি যদি এখনো এসএসসি পাস না করে থাকো, তাহলে তো তোমার জিপিএ নাই। তো যদি জিপিএ না থাকে, তাহলে তো তোমার আবেদনের যোগ্যতা নাই, আবেদন করতে পারবে না। ঠিক আছে, আর যদি তুমি 25-এ পরীক্ষা দিছিলা, পাস করতে পারো নাই, বাট তুমি 26-এ পরীক্ষা দিয়ে পাস করছো, এবং তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট যে জিপিএটা আছে, ইঞ্জিনিয়ারিং আবেদন করবা, তোমার মোট 3.5 আছে, গণিতে 2 পয়েন্ট আছে, তাহলে তুমি হচ্ছে আবেদন করতে পারবা। ঠিক আছে, ভর্তি ফি কি আপনারা দিবেন নাকি আমরা দিব? আচ্ছা দেখো, সাপোজ আমাদের কোর্সে আমাদের যে মেইন কোর্সটা আছে, যেটা 2499 টাকা, ঠিক আছে, 2499 টাকার যে মেইন কোর্স, ঠিক আছে, এটা কিন্তু মানে হচ্ছে অফারে চলতেছে, আজকে এখন যদি কেউ ভর্তি হও, সেই কোর্সটাতে কিন্তু ভর্তি হতে পারবা মাত্র 2000 টাকায়। ঠিক আছে, ঠিক আছে, মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। তাহলে দেখো, তুমি হচ্ছে 2000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলা, এবং এই কোর্সের সাথে কিন্তু আমাদের যে বইটা, এই 2000 টাকায় ভর্তি হয়ে তুমি কিন্তু বইটাও তুমি পাচ্ছ, যে বইটা আলাদাভাবে কেউ যদি নেয়, তাহলে তার জন্য হচ্ছে 750 টাকা দিয়ে হচ্ছে নিতে হয় বা নেওয়া লাগে। ঠিক আছে, যেটা তোমার এই 2000 মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তারপর তুমি হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস গুলো, যেগুলো আগে থেকে হয়ে গেছে, সেগুলোর ক্লাস, এবং হচ্ছে তোমাদের যে হবে প্রতিদিন 2টা করে জুম লাইভ ক্লাস, তারপর হচ্ছে আমাদের যে কুইজ সাইটের মাধ্যমে যে প্রতিদিন ক্লাস টেস্ট, সেগুলা। ঠিক আছে, তারপর আরো যে স্পেশাল, এখন কিন্তু তোমাদের প্রতিনিয়ত স্পেশাল স্পেশাল ক্লাস আসবে। ঠিক আছে, বিশেষ করে জুম লাইভে।
ফেসবুক লাইভে তো আমরা এরকম ভাবে হচ্ছে এখন আসা সম্ভব না, আমরা পুরোপুরি তোমাদেরকে নিয়ে হচ্ছে আমরা একদম বলা যায় যে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত একদম গোপনে আমরা হচ্ছে মানে গোপনীয়তায় চলে যাব। তো তোমাদের জুম ক্লাস হবে, এরকম হবে। তো এই সবগুলো তোমরা হচ্ছে 2000 টাকা পাচ্ছ। এখন তোমার ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য কত টাকা লাগবে জানো? তুমি যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ আবেদন করবা, সাপোজ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ আবেদন করবা এবং 2টা শিফটে আবেদন করবা, তো ওভারঅল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে হচ্ছে ফি দিতে হবে 500 টাকা ওভারঅল ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে চাও, এই আবেদনটা করার জন্য প্রথমে আগে তোমাকে 500 টাকা দিয়ে নিতে হবে। 500 টাকা দিলা, 500 টাকা দিলে পরে তোমার আবেদনের জন্য তোমার প্রোফাইলটা ক্রিয়েট করার একটা সক্ষমতা হবে। তারপর তুমি চয়েস লিস্ট সাজানোর জন্য তোমাকে তুমি যেখানে যেখানে চয়েস লিস্ট সাজাতে চাও, যে কটা চয়েস লিস্ট মানে হচ্ছে শিফট অনুযায়ী তোমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে। সাপোজ তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর 2টা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, এই 2টা শিফটে চয়েস সাজাবা, সেই ক্ষেত্রে তোমাকে একটা শিফটের জন্য 162 টাকা পে করতে হয়। 162 টাকা, যেহেতু তুমি 2টা শিফটে করবা, সেক্ষেত্রে 162 প্লাস 162 তোমাকে পে করতে হবে, এবং 500 তো আগেই দিয়েছো। তাহলে দেখো তো, এই 2000 টাকা তোমাকে কোর্সে আমরা ভর্তি নিয়ে 750 টাকার বই দিয়ে এত কিছু কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার পর আমরা যদি এই ফি গুলো তোমাদেরকে আমরা দিই, ঠিক আছে, আবার তুমি যদি বলো স্যার আমি হচ্ছে টেক্সটাইলেও আবেদন করব, তাহলে হচ্ছে আমি এখানে আবার হচ্ছে স্যার আমাকে এগ্রিকালচার আবেদন করে দেন, তো এই ফি গুলা যদি ধরো আমরা দিলাম, ঠিক আছে, তোমরা চাইলে আমরা দিলাম। এখন তোমরা নিজেরা একটু চিন্তা করো, বা হচ্ছে কেউ কোনো গার্ডিয়ান যদি আর এই ক্লাসটা এই মুহূর্তে দেখেন, তো আপনারা যদি মনে করেন যে এটা আসলে যুক্ত হতে পারে, সেই ক্ষেত্রে একটু চিন্তা করেন। আমাদের রনি স্যারের ওয়াইফ আছে, আমাদের রনি স্যারের 2টা ছেলে আছে, আমাদের দিদারুল আলম স্যারের ফ্যামিলি আছে, ঠিক আছে, আর তোমাদের নাইমুর স্যার আছে, ঠিক আছে। তো নাইমুর স্যারের যদিও ফ্যামিলি নাই, ঠিক আছে, তো নিজের চলতে হয়। এইভাবে তো দেখো, এইভাবে যদি হয় তাহলে তো রনি স্যারের বাসার জমি বিক্রি করে হচ্ছে আনতে হবে, তারপর হচ্ছে আমার যদিও বাসায় জমি নাই, তারপরেও কোনোভাবে টাকা ধার করতে হবে, নাইমুরেরও তাই করতে হবে। এগুলা করে হচ্ছে বাসা থেকে টাকা এনে আমাদের পাবলিক ফান্ডে হচ্ছে জমা করতে হবে, তারপর সেই ফান্ডের টাকা তোমাদের জন্য ব্যয় করতে হবে। এখন এটা যদি করা লাগে, বা এটা যদি তোমরা ঠিক মনে করো, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনের ফিটা, এটা আমরা দিব, ঠিক আছে। তোমরা কি চাও এটা, যে রনি স্যার হচ্ছে তার বাসার জমি বিক্রি করে আনুক, নাইমুর স্যার হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে মানে হচ্ছে বলে কয়ে হচ্ছে টাকা নিয়ে আসুক, এরকম কি চাও কিনা তোমরা? ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটু হচ্ছে দুষ্টামি করলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যেটা বলতে চাইছিলাম সেটা আসলে তোমরা বুঝতে পারছো। তুমি অফারে ভর্তি হতে পারবা, চাইলে ভর্তি হতে পারো, ওকে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, মূল প্রশ্ন হচ্ছে যে স্যার আমি চয়েস লিস্টটা কিভাবে সাজাবো, বা চয়েস লিস্টটা আসলে কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা মাইগ্রেশনের যে বিষয়গুলো দেওয়া আছে, মাইগ্রেশনের কথাটা আমরা হচ্ছে অলরেডি বলে ফেলছি। আমি তোমাদেরকে এখন একটু হচ্ছে চয়েস লিস্টের ব্যাপারটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, ঠিক আছে। টেক্সটটা না, আমরা হচ্ছে এক্সপ্লেনই করি ভালোভাবে। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে তুমি কি করলা, হচ্ছে তুমি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল, ধরো হচ্ছে তুমি 2টা কারিকুলামে আবেদন হচ্ছে মানে ভর্তি পরীক্ষার আবেদন করবা, ঠিক আছে। তো ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য প্রথমত তোমাকে 500 টাকা পে করতে হবে কারিগরি বোর্ডে। তো 500 টাকা পে করার পর তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার আবেদন এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে হচ্ছে তোমার রুল রেজিস্ট্রেশন দিয়ে হচ্ছে লগ ইন করার একটা সুযোগ তৈরি হবে। তো তুমি হচ্ছে 500 টাকা পে করলা, 500 টাকা পে করার পর তোমার হচ্ছে কি হইলো, একটা প্রোফাইল ক্রিয়েট করার যোগ্যতা হলো। তুমি প্রোফাইল ক্রিয়েট করলা এবং হচ্ছে লগ ইন করলা। সাপোজ হচ্ছে লগ ইন হবে, তোমার হচ্ছে ছবি, নাম ঠিকানা হচ্ছে রুল রেজিস্ট্রেশন, তারপর তোমার নাম ঠিকানা চলে আসে। এরপর এখানে হচ্ছে অপশন থাকে, যেটা হচ্ছে আর কি প্রোগ্রাম, ঠিক আছে। প্রোগ্রাম মানে হচ্ছে তুমি এখানে হচ্ছে তোমার প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর এখানে হচ্ছে প্রোগ্রাম নামে একটা অপশন থাকবে। এই অপশনে ক্লিক করলে এখানে প্রোগ্রামের হচ্ছে কারিকুলাম গুলো আর কি, প্রোগ্রামে ক্লিক করলে এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। এখানে হচ্ছে কি কি আসবে, এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, হচ্ছে ইঞ্জিনিয়ারিং থাকবে, এখানে ইঞ্জিনিয়ারিং থাকবে, ইঞ্জিনিয়ারিং, ওকে। তারপর হচ্ছে ধরো এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রি দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সটাইল, ওকে। তারপর হচ্ছে আরো যেগুলা যেগুলো আছে আর কি, ঠিক আছে, মেরিন, মেরিনের জন্য আলাদা সেকশন আছে আর কি। যাই হোক, তো এখানে আমরা হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে এই অপশনগুলো থাকবে। তবে এই অপশনগুলো কার জন্য কোনটা শো করবে, এখানে দেখো চয়েস লিস্ট তুমি প্রোফাইল তৈরি করলা, প্রোফাইল তৈরি করার পর তোমার শুধু প্রোগ্রামটা আসবে। এখন তুমি যে চয়েস লিস্টটা হচ্ছে সাজাবা, এই চয়েস লিস্ট সাজানোর জন্য তোমাকে যেখানে তুমি যেই কারিকুলামের বা যে প্রোগ্রামের যে শিফটে চয়েস লিস্ট সাজাতে চাও, সেই কারিকুলামের সেই প্রোগ্রামের
শিফট অনুযায়ী তোমাকে ভর্তি মানে চয়েস লিস্ট সাজানোর জন্য যে নির্ধারিত ফিটা আছে সেটা পরিশোধ করতে হবে। সাপোজ তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট দুইটা শিফটে ভর্তি পরীক্ষার আবেদনের জন্য চয়েস লিস্টটা সাজাইতে চাচ্ছ। ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুইটাতেই হচ্ছে তুমি চয়েস লিস্ট সাজাবা, অর্থাৎ উভয় শিফট। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার প্রোগ্রামটা হচ্ছে কি, কারিকুলামটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং শিফট হচ্ছে উভয়, দুইটা শিফট। তো এটার জন্য তোমার যেভাবে ভর্তি পরীক্ষার ফিটা প্রদান করার নিয়ম আছে সেই অনুযায়ী তুমি ভর্তি পরীক্ষার ফিটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, বিকাশ নগদ যা আছে আর কি, এটার মাধ্যমে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার ফিটা পরিশোধ করবা, মানে হচ্ছে চয়েস লিস্টের ফিটা পরিশোধ করবা। যেহেতু তুমি দুইটা শিফটে পরিশোধ করবা, দুইটা শিফটের জন্য হচ্ছে 162 প্লাস 162 তোমার হচ্ছে অ্যাকাউন্টে থাকতে হবে, যে পরিমাণ ফিটা হচ্ছে আর কি কেটে নিবে। তো মেবি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে উভয় শিফটের জন্য প্রোগ্রাম করতাম মেবি এরকম হচ্ছে GDE3 এরকম কিছু একটা থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে পিডিএফ বা হচ্ছে এই প্রোগ্রাম কোডগুলো কি কি আছে এগুলা হচ্ছে btb.admission.gov.bd যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে দেখো হচ্ছে ভর্তি পরীক্ষার ফি প্রদান পদ্ধতি বা নিয়ম, এখানে নিয়মগুলো হচ্ছে দেওয়া আছে, কোডগুলো দেওয়া আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলেও ভর্তি পরীক্ষার ফি কিভাবে হচ্ছে নগদ বা হচ্ছে বিকাশ বা রকেট এর মাধ্যমে পে করতে হয়, পরিশোধ করতে হয়, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের ভিডিও আকার আছে। ঠিক আছে, তো এখন তুমি ইঞ্জিনিয়ারিং এর চয়েস লিস্ট সাজানোর জন্য হচ্ছে দুইটা শিফটের চয়েস লিস্ট সাজানোর জন্য তুমি ফি প্রদান করলা। তখন এখানে কিন্তু প্রথমেই কিন্তু তোমার এখানে এই প্রত্যেকটা কিন্তু শো করবে না, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, টেক্সটাইল এগুলো কিন্তু শো করবে না। তুমি যেটার জন্য চয়েস লিস্ট সাজানোর যে ফিটা সেটা দিবা, তারপর তোমার হচ্ছে অপশন আসবে। যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর চয়েস লিস্ট সাজানোর জন্য হচ্ছে ফিটা দিছো, এখন তোমার ইঞ্জিনিয়ারিং এর এই অপশনটা এখানে প্রোগ্রামে ক্লিক করলে এই অপশনটা হচ্ছে সিলেক্ট করা যাবে। তো ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর তোমার হচ্ছে পরবর্তী অপশন আসবে হচ্ছে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তুমি পরবর্তী অপশন তুমি কি করলা, ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলা। ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর তোমার হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট অপশন আসবে, মানে তুমি ঢাকা, তুমি যদি ঢাকা পলিটেকনিকে হচ্ছে আবেদন করতে ঢাকা পলিটেকনিকে প্রথমে চয়েস দিতে চাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করতে হবে। তো ঢাকা সিলেক্ট করার পর ঢাকাতে কোন কোন ইনস্টিটিউট আছে, কি কি ইনস্টিটিউট আছে সবগুলো হচ্ছে অপশন এখানে আরেকটা হচ্ছে ড্রপ ডাউন বক্সে চলে আসবে। সাপোজ ঢাকাতে কি কি আছে, ঢাকাতে হচ্ছে প্রথমত হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপিআই আছে, তারপর ঢাকা মহিলা পলিটেকনিক আছে ডিএমপিআই। ঠিক আছে, তারপর কি আছে আরো, তারপর হচ্ছে গ্লাস এন্ড সিরামিক, এইটা এরকম একটা হচ্ছে ইনস্টিটিউট আছে। তারপর হচ্ছে গ্রাফিক্স, এরকম একটা, মানে হচ্ছে 4টা ইনস্টিটিউট টোটাল আছে হচ্ছে ঢাকা জেলার মধ্যে, সরকারি 4টা পলিটেকনিক ইনস্টিটিউট আছে। তো তুমি এগুলো হচ্ছে যারা সিলেক্ট করবে এইভাবে পাবা। ঠিক আছে, তো যেহেতু তুমি সাপোজ ঢাকাতে দিবা, তো ডিপিআইটা তুমি সিলেক্ট করবা। প্রথমে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার 500 টাকা দিলা, লগ ইন করলা, তারপর চয়েস লিস্ট যেখানে সাজাবা সেই নিয়ম অনুযায়ী সেখানে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার ফিটা দিলা। তারপর তোমার হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং যেটার ভর্তি চয়েস লিস্ট সাজানোর ফি দিছো সেই অপশনটা আসছে, এই অপশনটা সিলেক্ট করছো। সিলেক্ট করার পর তোমার হচ্ছে জেলা সিলেক্ট করার অপশন আসবে, জেলা সিলেক্ট করছো। তারপর তোমার হচ্ছে ওই জেলার মধ্যে যে ইনস্টিটিউট গুলো আছে সেই ইনস্টিটিউট গুলোর অপশন চলে আসবে, সেই ইনস্টিটিউটটাতে ক্লিক করবা। ঠিক আছে, এখন ইনস্টিটিউটে ক্লিক করার পর ওই ইনস্টিটিউটে কয়টা শিফট আছে, দুইটা শিফট যদি থাকে তাহলে দুইটা শিফট শো করবে। এখন তুমি চয়েস লিস্টে সাজাচ্ছ, এই চয়েস লিস্টে তুমি হচ্ছে প্রথমেই তুমি কোনটাকে হচ্ছে চয়েসে দিতে যাচ্ছ, ফার্স্ট শিফটে ক্ষেত্রে নাকি দ্বিতীয় শিফট সেকেন্ড শিফটের ক্ষেত্রে। ঠিক আছে, সাপোজ তুমি হচ্ছে এখানে হচ্ছে ইনস্টিটিউট বাছাই করার পর এখানে হচ্ছে শিফটের অপশন আসবে, ডে বা ফার্স্ট, মর্নিং বা হচ্ছে ডে বা হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড, এই অপশনগুলো থাকবে। এখান থেকে তুমি হচ্ছে সাপোজ হচ্ছে ফার্স্ট শিফট বাছাই করে নিলো, ফার্স্ট বাছাই করলে তারপর এখানে ওই ওই ইনস্টিটিউটে ফার্স্ট শিফটে যে যে টেকনোলজি গুলো আছে এগুলা ড্রপ ডাউনে আসবে। ঠিক আছে, এগুলো ড্রপ ডাউন, সাপোজ হচ্ছে ধরো সিভিল আছে, সিভিল আসলো। এইভাবে সিভিলটা তোমার হচ্ছে এই যে এখানে এই যে কাজগুলো করলা, এই কাজ অনুযায়ী তোমার এইখানে নিচে একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট হবে, নিচে একটা লিস্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, নিচে একটা লিস্ট ক্রিয়েট হবে, 1 2 3 4 এইভাবে আর কি লিস্ট তৈরি হবে। তো এখানে তুমি কি করলা, এখানে হচ্ছে তুমি ঢাকা পলিটেকনিকটা হচ্ছে বাছাই করছিলা, এবং ঢাকা পলিটেকনিকের শিফটের ক্ষেত্রে তুমি হচ্ছে কি বাছাই করছিলা, ফার্স্ট বাছাই করছিলা এখানে। তারপর হচ্ছে টেকনোলজিতে সিভিল বাছাই করছিলা। ঠিক আছে, এবং এটা হচ্ছে তুমি কখন বাছাই করছো, চয়েসের প্রথমে এটা বাছাই করছো, তাহলে এটা হচ্ছে ফার্স্টে থাকলো। ঠিক আছে, এইভাবে। তারপর হচ্ছে এরকম ভাবে হচ্ছে তুমি আর কি অন্যান্য যে টেকনোলজি গুলো আছে সেগুলো সাজাবে। এইভাবে তুমি ধরো হচ্ছে ফার্স্ট শিফটের জন্য পেমেন্ট করছো এবং সেকেন্ড শিফটের জন্য পেমেন্ট করছো। যদি করে থাকো তাহলে ফার্স্ট শিফটে সিভিলে দিছো ঢাকাতে তুমি আবার ইলেকট্রিক্যাল দিতে পারো, ময়মনসিংহে হচ্ছে সিভিল দিতে পারো। এইভাবে হচ্ছে ফার্স্ট শিফটে 10টা আলাদা আলাদা হচ্ছে চয়েস দিতে পারবা, এবং সেকেন্ড শিফটেও যদি পে করে থাকো তাহলে সেকেন্ড শিফটেও 10টা আলাদা আলাদা চয়েস দিতে পারবা।
এরকম প্রত্যেকটা কারিকুলামের জন্য এরকম ভাবেই হবে। ইঞ্জিনিয়ারিং এর জন্য এভাবে হবে, টেক্সটাইলের জন্য এইভাবেই হবে, এবং এগ্রিকালচারের জন্য এইভাবেই হবে। ফিটা দেওয়ার পর এখানে প্রোগ্রামে অপশন আসবে, তারপর তোমাকে বাছাই করে চয়েস সাজাইতে হবে। ঠিক আছে, এভাবে তুমি চয়েসটা সাজাইলে সাপোজ এই পাশে যে এই যে লিস্টে চয়েসের যে আর কি প্রায়োরিটিটা, এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি হচ্ছে এখানে চয়েসটা তোমার হচ্ছে অপশনগুলো তুমি হচ্ছে লিস্টটা তৈরি হয়েছে, এখন তুমি লিস্টটা তৈরি করার পর চাচ্ছ আমি এই প্রায়োরিটিটা একটু চেঞ্জ করি, আমি হচ্ছে ফার্স্টে সিভিল দিছিলাম এবং সেকেন্ডে হচ্ছে সিএসটি দিছিলাম, বাট আমার সিএসটিটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেওয়া উচিত। সেক্ষেত্রে তুমি এই পাশের যে প্রায়োরিটিটা আছে সেগুলো হচ্ছে আর কি এডিট করা যাবে। এটা ফার্স্ট ছিল, এই ফার্স্টটাকে সেকেন্ড বানায়, এটাকে সেকেন্ড বানায় তুমি এটাকে ফার্স্ট বানায় দিবা, তো এটা হচ্ছে আর কি সেইভাবে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে হবে আর কি। তো এই হচ্ছে আর কি চয়েস লিস্ট কিভাবে সাজাতে হয় এই ব্যাপারটা। এখন কোন হচ্ছে ডিপার্টমেন্টে কোন টেকনোলজি তুমি হচ্ছে কিভাবে চয়েস দিবা, এই জাতীয় কোনো পরামর্শের প্রয়োজন হলে সেক্ষেত্রে আমাদের কোর্সে যারা আছো তোমরা, এই জাতীয় যে পরামর্শগুলো এগুলাই হচ্ছে আমরা তোমাদেরকে দিব, এবং সেই অনুযায়ী তোমরা আমাদের সাথে আমাদের যে নির্দিষ্ট সময়টা আমরা দিব সেই সময়ের জন্য যুক্ত হয়ে আমাদের পরামর্শে বা আমাদের সাথে সরাসরি তোমরা তোমাদের নিজেদের চয়েস লিস্টটা সাজিয়ে অথবা তোমাদের ভর্তি পরীক্ষা যে আবেদনটা সেটা করে নিতে পারবা। এই হচ্ছে আর কি বিষয়টা। ঠিক আছে, ওকে। তো এই বিষয় এটা যদি তোমরা হচ্ছে আর কি এই জাতীয় বিষয়গুলো নিয়ে এই সম্পর্কে যদি আরো কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে আর কি ইয়ে থাকে, সেগুলো হচ্ছে আমাকে তোমরা হচ্ছে তোমাদের যে গ্রুপটা আছে সেখানে আমার প্রোফাইলটা দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেসেজ করে তোমরা হচ্ছে এই জাতীয় বিষয়বস্তুগুলো হচ্ছে আমাকে আমার কাছ থেকে জেনে নিতে পারো। ঠিক আছে স্যার, আমি সাথে আছি, আপনার চিন্তা নাই, কিডনি কম পড়লে দিবেন। ওকে, তুমি তুমি কি কিডনি তুমি কি অর্গান ট্রাফিকিং করো নাকি? ঠিক আছে, তোমাকে হচ্ছে আচ্ছা, বর্তমানে দেশের যে পরিস্থিতি এগুলা বললে তোমাকে হচ্ছে ধরে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আশা করি তোমাদেরকে মাইগ্রেশন ব্যাপারটা আমি মূলত বুঝাইতে আসছিলাম সেটা বুঝাইতে পারছি। তোমাদের সাথে হচ্ছে আমি যে ওই যে অ্যাডমিশনের যে ডুপ্লিকেসি বা ডুপ্লিকেট অ্যাডমিশনের ব্যাপারটা ছিল, দ্বৈত ভর্তির যে ব্যাপারটা, এটা বুঝাইতে পারছি। চয়েস লিস্টটা আসলে কিভাবে সাজাতে হয়, আমরা যে মানে ওই যে চয়েস লিস্ট সাজানোর জন্য যে ফিটা দিব, এটা দেওয়ার পর আমাদের চয়েস লিস্ট সাজানোর বিষয়টা আসলে কেমন হয় সেই বিষয়টা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। এই জাতীয় আরো হচ্ছে তোমাদের কমেন্টে কিছু কোশ্চেন্স থেকে হচ্ছে আমি তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করছি। এই জাতীয় বিষয়গুলো আশা করি তোমরা জানতে পারছো বা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমরা তোমাদের হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে পাপেল এডুকেয়ার, তোমরা একটু ইউটিউবে গিয়ে পাপেল এডুকেয়ার লিখে সার্চ করো যদি এখন ইউটিউব সম্পর্কে কেউ না জেনে থাকো, যেটা হচ্ছে বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল পাপেল এডুকেয়ার। এখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো বা হচ্ছে এই ইউটিউব চ্যানেলটাতে একটু হচ্ছে নিয়মিত হচ্ছে তোমরা ভিডিওগুলো চেক করো। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য হচ্ছে এই ডিপ্লোমা, বিশেষ করে ডিপ্লোমা ভর্তি পরীক্ষা 2026-27 সেশনের জন্য যে প্রতিনিয়ত যে আপডেট ভিডিওগুলো, তথ্যমূলক ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমরা দিচ্ছি, যেগুলা তোমরা দেখলে এই ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে তোমরা যেগুলো জানো না সেগুলো জানতে পারবা। ঠিক আছে, আচ্ছা, কোটা কি অ্যাপ্লাই টাইমে দিব? আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে কোটার যে ব্যাপারটা ছিল সেটা একটু একটু হচ্ছে বলে দিই। দেখো, এখানে তোমাদের কোটায় যাদের কোটা আছে, ঠিক আছে, এক্ষেত্রে অনলাইনে যে আবেদনটা করবো, অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমাদের হচ্ছে আর কি এখানে ধরো হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করার অপশন থাকবে। অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে, এই জাতীয় কোটা যাদের আছে তাদের ক্ষেত্রে এই কোটার জন্য, এই কোটার প্রমাণ স্বরূপ যে তোমার ডকুমেন্টস গুলো আছে, কাগজপত্র গুলো আছে, সেই কাগজপত্র গুলো এবং তোমার যে অনলাইনে আবেদন করলা এই আবেদনের যে অ্যাপ্লিকেন্টস কপিটা, আবেদনের যে তুমি একটা ফর্ম পাবা, আবেদনের যে একটা প্রিন্ট, তুমি যদি দোকান থেকে আবেদন করো একটা প্রিন্ট করে তোমাকে দেওয়া হবে, এবং আমাদের থেকে করলে তোমাকে একটা পিডিএফ দিব, সেটা প্রিন্ট করে নিবা, ওই প্রিন্টেড কপিটা, এই কাগজপত্রগুলো সকল কিছু নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবন, রুম নাম্বার 706, দায়িত্বপ্রাপ্ত মানে হচ্ছে সাধারণত যিনি ছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক, উনার হচ্ছে অফিসে, উনার হচ্ছে রুমে হচ্ছে এই কাগজপত্রগুলা জমা দিতে হবে। ঠিক আছে, ভর্তি পরীক্ষার আবেদন চলাকালীন সময়ের মধ্যে। ঠিক আছে, মানে আবেদনের যে লাস্ট ডেটটা আছে না, এই লাস্ট ডেটের তুমি ধরো আজকে হচ্ছে আবেদন শুরু হলো, আজকে আবেদন করলা, এবং আবেদন যেদিন শেষ হবে এই সময়ের ওই শেষ হওয়ার আগের দিন পর্যন্ত তুমি এই সময়টার মধ্যে হচ্ছে কাগজপত্রগুলো জমা দিতে পারবে।
তো এখানে এখানে এই যে এখানে রুম মানে এখানে যে একদম নির্ধারিত যে ডেটটা মানে হচ্ছে রুমের কথা বলেছে, নতুন ভবনের রুম নাম্বার 706 এর কথা বলেছে, এবং হচ্ছে দায়িত্বপ্রাপ্ত যিনি থাকবেন তার নামও দেওয়া আছে। এটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে তোমাদের কে জানাবো এটা যদি পরিবর্তন হয়, বা তোমরা বোর্ডে যে ওই হেল্পলাইন নাম্বার গুলো আছে সেখানে কন্ট্যাক্ট করে এই বর্তমানে যদি কোনো দায়িত্বপ্রাপ্তের কারো যদি পরিবর্তন হয়, কে আছে কোথায় আছে সেটা হচ্ছে জেনে নিতে পারবা বা জানতে পারবা। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে তোমাকে কারিগরি বোর্ডে গিয়ে বোর্ডের কর্তৃপক্ষ, নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তার কাছে কোটার কাগজপত্রগুলো জমা দিতে হবে, ঠিক আছে। কোটা আছে, কোটা নিয়ে সুবিধা পাবা, এবং এই সুবিধাটা পেতে হলে তো তোমাকে অবশ্যই এই বিষয়গুলো হ্যাসেল পোহাইতেই হবে, ঠিক আছে। আর জেলাভিত্তিক কোটার কথা বলছিলাম, জেলাভিত্তিক কোটার জন্য কোনো প্রকার কাগজপত্র কিছু কোথাও গিয়ে জমা দিতে হবে না, এটা অভ্যন্তরীণ। কিভাবে অভ্যন্তরীণ? এটা হচ্ছে ধরো হচ্ছে তুমি হচ্ছ কি তুমি হচ্ছে বরিশাল জেলায় তোমার বাসা, হোম ডিস্ট্রিক্ট তোমার বরিশাল, এবং তোমার বন্ধু আছে রাজশাহীতে থাকে, একজন বন্ধু, একটা বন্ধু, সেও হচ্ছে তোমার দেখা দেখি সেও হচ্ছে বরিশালে হচ্ছে আর কি চয়েস দিবে। তো তুমিও বরিশালে ফার্স্ট চয়েস দিলা, তোমার রাজশাহীর বন্ধুটা বরিশালে ফার্স্ট চয়েস দিল। এই ক্ষেত্রে ধরো তুমি যে মানে হচ্ছে ধরো যা মার্ক পাইলা তার আশেপাশে বা হচ্ছে প্রায় সেরকম বা প্রায় সমান বা একেবারে সমান বা প্রায় সমান কাছাকাছি এরকম মার্ক তোমরা দুই বন্ধুই পাইলা। এখন একটা সিট ফাঁকা আছে বরিশালে, এই ক্ষেত্রে কার চান্স হবে? এক্ষেত্রে চান্স হবে হচ্ছে যে তুমি, যেহেতু তোমার বরিশাল বাসা এবং বরিশালটা হচ্ছে তোমার হোম ডিস্ট্রিক্ট, এই কারণে হচ্ছে তোমার বন্ধু না পেয়ে তুমি সেখানে হচ্ছে তুমি চান্স পাবা। এটা হচ্ছে বরিশাল আর কি হচ্ছে কি মানে হোম ডিস্ট্রিক্টের কোটাটা। এই হোম ডিস্ট্রিক্টের কোটাটা হচ্ছে মেবি হচ্ছে কত 10 থেকে হচ্ছে 15% পর্যন্ত মেবি সর্বোচ্চ। ওকে, তো এটা আবার হচ্ছে এই হোম ডিস্ট্রিক্টের কোটাটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একটু আর কি বেশি অ্যাপ্লিকেবল হয় ছেলেদের তুলনায়, এটাও একটা ব্যাপার থাকে। তো এটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট কোটা, যেটার জন্য তোমাকে ওই বোর্ডে গিয়ে কোনো প্রকার কাগজপত্র জমা দেওয়া লাগবে না। আশা করি তোমাদের হচ্ছে জানতে চাওয়ার মতো যে যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে সবগুলো তোমাদের সাথে আমি আলোচনা করছি বা সেগুলো নিয়ে কথা বলে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, আরো যদি কিছু থাকে সেগুলো হচ্ছে তোমরা আমাকে একটু হচ্ছে জানাও, বা হচ্ছে আমাদের পেজে একটু হচ্ছে প্রশ্ন করে রেখো, বা এই ভিডিওতে কমেন্ট করে রেখো। আমরা পরবর্তী সময়ে তোমাদের জন্য যে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য ভিডিও বানাবো, তো সেখানে আমরা সেই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে লাইভ সেশনটা আমরা এখানে অফ রাখবো, কারণ আমাদের অন্য আর একটা ক্লাসের টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে। তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য আমরা ক্লাসের টাইম 10 মিনিট ওভার করে ফেলছি। ওকে, তো এটা ওভার করা ঠিক হবে না, কারণ যেটা ওভার হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সিনিয়র ভাইয়া বা আপুরা যারা আছে বর্তমানে সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্যারা খাইতেছে, তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য সুপার সাজেশন বা হচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতিমূলক ক্লাস এটা তো অবশ্যই নিতে হবে, ঠিক আছে। এবং তোমরাও হচ্ছে এক সময় এই ক্লাসটার জন্য এরকম ভাবে অপেক্ষা করবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো। তোমাদের জন্য তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে, আরো কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে, সেগুলো আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, যে গ্রুপের লিঙ্কটা হচ্ছে তোমরা আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবা, ঠিক আছে। তো সেখানে তোমরা হচ্ছে পোস্ট আকারে, কমেন্ট আকারে, হ্যাঁ মেসেজ আকারে হচ্ছে আমাদের কাছে আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর হচ্ছে মানে পৌঁছাও। তারপর সেই প্রশ্নগুলো আমরা পেলে তোমাদেরকে পরবর্তী যে মাধ্যমে আমরা ভিডিও দিব সেখানে হচ্ছে আমরা প্রশ্নের উত্তরগুলা নিয়ে আমরা হচ্ছে আর কি তোমাদের সাথে আলোচনা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই আশা করি আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।